আপনার লজ্জা করে নাই সিনিয়র হয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করতে? এই কথা বলার সাহস পেলেন কিভাবে? সাহস? আপনি ভাবছেন বিয়ে হয়ে গেছে মানে সব মাফ? আমি তো আপনার স্টুডেন্ট ছিলাম, আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতেও ভয় পেতাম, আর আজ আপনি আমার স্ত্রী। ভয় পেয়েছিলেন তো বিয়েতে রাজি হলেন কেন? না বলতে পারতেন। আমি রাজি। আমাকে জোর করে আপনার মতো সিনিয়র কঠিন স্বভাবের মেয়ের হাতে তুলে দিয়েছে। আমি তো কোনোদিন ভাবিনি এমন অসম্মান হবে। অসম্মান? আমি কি আপনার চেয়ে কম কিছু? পড়াশোনার যোগ্যতা সব দিক দিয়ে আমি আপনার থেকে এগিয়ে। সেই তো সমস্যা, আপনি সব দিক দিয়ে এগিয়ে, তাই তো আমাকে জুনিয়র ভেবে ছোট করে দেখবেন। এই বিয়ে আমার জন্য অপমানের মতো লাগছে। আর আমার কাছে আপনার এই আচরণ অসম্মানের থেকেও বেশি কিছু। মনে রাখবেন, বয়সে আমি বড় হলেও সম্পর্কের জায়গায় আমি আপনার স্ত্রী। আমার সম্মান আপনি দেবেনই। সম্মান চাইলে আগে সিনিয়র ভাবটা মাথা থেকে নামান। আমি জুনিয়র, সেটা যতবার মনে করাবেন ততবার আমার রাগ বাড়বে। তাহলে রাগ বাড়ুক, আমি আপনাকে ভয় পাই না। ঠিক আছে, আপনি ভয় পান না, কিন্তু আমি আপনাকে ভুলিয়ে দেব যে আমি আপনার জুনিয়র ছিলাম। আরাফ বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলে, পরিষ্কার বলে দিচ্ছি, এই বাসর আমি করতে পারবো না। আমার বয়েই গেছে আপনার সাথে বাসর করতে। কথা বলার ভঙ্গি ঠিক রাখুন। আমি যেমন তেমনই থাকবো, আর আপনার এই রাগ আমি পাত্তা দেই না। আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। খুব ভালো, মেনে না নিলেও আমি আপনার ঘরে থাকবো, আপনার নাম ব্যবহার করব, এটাই আমার জন্য যথেষ্ট। আপনি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছেন? না, আমি শুধু আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনার রাগ আমার জীবন থামাতে পারবে না। ঠিক আছে, তবে আজ রাতের পর আমার দিকে তাকানোর দরকার নেই। আমারও খুব ইচ্ছে নেই, ভুলে যাবেন না। ঘরটা নিস্তব্ধ। বাইরের জানালায় বৃষ্টির টুকটাক শব্দ পড়ছে, কিন্তু ঘরের ভেতরে নীরবতা তার চেয়েও ভারী। বিছানার এক পাশে বসে ফিহা ঠান্ডা চোখে তাকিয়ে আছে, যেন এই রাত তার জন্য কোনো বিশেষ কিছু নয়। আরাফ দাঁড়িয়ে আছে আলমারির কাছে, চোয়াল শক্ত করে। তার চোখে এক ধরনের অভিমান বিস্তৃত রাগ, যেন এই বিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে জীবনের সবচেয়ে বড় অপমান হিসেবে। আমি স্পষ্ট বলেছি, আপনাকে আমি কোনো দিনও মেনে নিব না। তার কণ্ঠে রাগের সাথে অপমানের কাঁটা গেঁথেছিল। ফিহা কিন্তু তাতে বিন্দু মাত্র বিচলিত হলো না। বলেছি তো আমার বয়েই গেছে, আপনি মেনে নেন কি না। ফিহা ঠান্ডা উদাসীন স্বর যেন আরাফের ভিতরের আগুনে ঘি ঢেলে দিল। আপনি ভাবছেন আপনার এই সিনিয়র ভাব নিয়ে আমায় দমিয়ে রাখবেন? ভুল ভাবছেন। দমিয়ে রাখার ইচ্ছে নেই, আপনি তো নিজেই নিজের রাগে আটকে রাখবেন। দুজনের চোখে চোখ পড়তেই যেন নিঃশব্দে বজ্রপাত হলো। রাগ, অভিমান আর অহংকার তিনটে মিলেমিশে ঘরের বাতাস ভারী করে তুলল। বাইরে বৃষ্টি বাড়ছে, আর ভেতরে এক বাসর রাত নষ্ট হয়ে যাচ্ছে। দুজনের মনেই এখন শুধু জেদ আর তাচ্ছিল্যের ঠান্ডা যুদ্ধ। ঘরের ভেতরের উত্তেজনা ধীরে ধীরে বিস্ফোরণের দিকে এগোচ্ছে। বৃষ্টির শব্দ যেন তাদের কথার সাথে তালে তাল বাড়ছে। আপনার সাথে এক বিছানায় থাকতে পারবো না আমি। আপনি নিচে থাকুন। যার দরকার সে নিচে থাকুক, আমি পারবো না। ফিহা ঠান্ডা গলায় জেদ মেশানো স্পষ্ট। তার ভঙ্গিতে যেন বোঝাচ্ছে, যত রাগই হোক নিজের জায়গা থেকে সরবে না। আপনি জেনে রাখুন, আমি আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। সম্পর্ক রাখতে চাইবেন কি না সেটা আপনার বিষয়, কিন্তু নিজের ঘর নিজের বিছানা আমি ছাড়বো না। দুজনের চোখে চোখ পড়তেই নীরব যুদ্ধটা আরো ঘনীভূত হলো। এক পাশে বৃষ্টি, অন্য পাশে মান অভিমানের ঝড়। বাসর রাতটা যেন শুরুর আগেই শেষ হয়ে গেল। ঘরের ভেতরে নীরবতা হঠাৎ করে ভারী হয়ে গেল। ফিহা নিজের জায়গায় স্থির হয়ে বসে আছে, চোখে অবজ্ঞার ছাপ। ঠিক আছে, আমি এই বিছানায় থাকবো না, আপনি থাকুন শান্তি করে। কথা শেষ করে আরাফ তীব্র রাগে ঘুরে দাঁড়ালো। কয়েকটা দ্রুত পদক্ষেপে গিয়ে সোফার কাছে থামলো। বালিশটা বিছানা থেকে ছুঁড়ে নিয়ে সোফায় ফেলে দিল। শান্তি থাকবে এখানে। সে ধপ করে শুয়ে পড়ল সোফায়, পিঠ খুঁড়িয়ে নিল ফিহার দিক থেকে। বাইরে বৃষ্টির শব্দ বাড়ছে।
ভেতরে দুজনের মধ্যে অদৃশ্য দেয়াল আরো উঁচু হয়ে উঠছে। এক বাসর রাত যেখানে ভালোবাসার বদলে শুধু রাগ, অভিমান আর অহংকারের ঠান্ডা যুদ্ধ। সকালের আলো পর্দার ফাঁক গলে ঘরে ঢুকলো, কিন্তু ঘরের পরিবেশ তেমন উজ্জ্বল হলো না। সোফায় গুটিসুটি মেরে শুয়ে থাকা আরাফের চোখে এখনো রাতের রাগ লেগে আছে। বিছানার একপাশে পিহা চুপচাপ মোবাইল স্ক্রল করছে, যেন পাশের মানুষটা তার জন্য কোনো অস্তিত্বই রাখে না। উঠে পড়ুন, আমি গোসল করব। আমি কি আপনার সার্ভেন্ট নাকি যে আপনি আদেশ করবেন? দেখুন, আপনার সিনিয়র ভাবটা আজই বাদ দিন। আমার ঘরে এসে আমাকে হুকুম শেখাবেন না। আর আপনি ভেবেছেন জুনিয়র বলে আমি আপনাকে পাত্তা দেব? ভুল ভেবেছেন। দুজনের গলায় আগুন ঝরছে। সকালটা যেমন হালকা হওয়ার কথা ছিল, তেমন না হয়ে রাগে, তর্কে আর অভিমানে ভরে উঠেছে। আপনার সাথে এক ছাদের নিচে থাকা মানেই প্রতিদিন যুদ্ধ হবে মনে হচ্ছে। যুদ্ধ তো আপনি শুরু করেছেন, আমি তো শুধু জিততে শিখেছি। চোখে চোখ পড়ে আবারও নীরব বিস্ফোরণ ঘটল। এভাবেই তাদের বিবাহিত জীবনের প্রথম সকালটা শুরু হলো, যেখানে ভালোবাসার বদলে ছিল কেবল জেদ, রাগ আর মান অভিমান। সকালের ঝগড়া শেষ করে আরাফ ডাইনিং টেবিলে এসে বসলো। কফির কাপ হাতে নিয়ে চুপচাপ চুমুক দিচ্ছিল। ফিহা ঠিক বিপরীত দিকে বসে, যেন পাশের চেয়ারটা ফাঁকা থাকলেও দুজনের মাঝে দূরত্ব মাইলের মতো। ঠিক তখন রান্নাঘর থেকে আরাফের ভাবি হাসি মুখে এসে চেয়ারের পাশে দাঁড়ালেন। দেবরজি, বাসিরাতে কি বিড়াল মারতে পারছ? মুহূর্তের মধ্যে আরাফ কাশতে লাগলো। ফিহার মুখে হালকা তাচ্ছিলের হাসি। বউয়ের চুল তো শুকনা, তাহলে কি পারো নেই সিনিয়র বউয়ের সাথে? হুম হুম। ভাবি, এসব কথা এখন না প্লিজ। আরে লজ্জা করছে নাকি? নাকি সত্যি? আরাফের কপালে ভাঁজ পড়ে গেল, চোখে রাগ স্পষ্ট। সে কাপটা টেবিলে ধপ করে নামিয়ে দিল। ভাবি, আপনি আপনার কাজ করুন, আমার ব্যক্তিগত ব্যাপারে কথা বলার দরকার নেই। ফিহা চুপচাপ খাবার খেতে খেতে ভেতরে ভেতরে মুচকি হাসছিল, কারণ সে জানে ভাবির এক একটা কথা আরাফের রাগকে আগুনের মতো ছড়িয়ে দিচ্ছে। এভাবেই তাদের প্রথম সকালের তিক্ততা পুরো বাড়িতে ছড়িয়ে পড়তে লাগলো। ভাবির উস্কানিতে আরাফ ইতিমধ্যেই বিরক্ত, কপালের ভাঁজ আরো গভীর হয়েছে। ঠিক তখনই ফিহা শান্ত গলায় কিন্তু তীক্ষ্ণ হাসি নিয়ে কথাটা বলল, যেন ইচ্ছে করে আগুনে ঘি ঢালছে। ভাবি, আপনার দেবরের সাহস হয়নি আমার কাছে আসার, যদি হেরে যায় তাই ভয় পেয়েছে। টেবিলের চারপাশে মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। ভাবির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, আর আরাফের চোখে যেন বজ্রপাত। ফিহা, সীমা ছাড়াচ্ছেন আপনি। আমি তো শুধু সত্যি বললাম, ভয় পেলে দোষ কি? এই এক বাক্যে আরাফের রাগ চরমে পৌঁছে গেল। সে হঠাৎ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, চোখে আগুনের শিখা। আপনি কি ভেবেছেন আমি পারি না, নাকি প্রমাণ করে দেখাতে হবে? ফিহা কিন্তু ভ্রু তুলেই ঠান্ডা স্বরে বলল। প্রমাণের দরকার নেই, আমি বুঝে গেছি। এবার শুধু আরাফ না, পুরো ঘরের বাতাসে যেন গরম হয়ে উঠল। ভাবি চুপচাপ সরে গেলেন, বুঝে গেছেন এই স্বামী স্ত্রীর যুদ্ধ শিগগিরই শেষ হবে না। ভাবি রান্নাঘরের দিকে সরে যেতে ঘরে শুধু দুজনের চোখে চোখ পড়ল। আরাফের মুখে স্পষ্ট রাগ, চোয়াল শক্ত হয়ে আছে। আপনি বেশি বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি? আমি তো শুধু মজা করছিলাম। মজা? এই মজা আপনার জন্য হতে পারে, কিন্তু আমার জন্য এটা অপমান। আরাফ এক পা এগিয়ে এলো, চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ যে ফিহার শ্বাস আটকে আসার কথা, কিন্তু ফিহা অবিচল। তাহলে রাগ না করে প্রমাণ দিন যে আমার কথা ভুল। আপনি চাইছেন আমি রেগে যাই, তাই না? চাই না, ইতিমধ্যেই তো রেগেছেন। আরাফের মুঠি শব্দ হয়ে গেল। এই মেয়েটি ঠিক তার রাগ কোথায় বেশি লাগবে সেটা খুব ভালো জানে। ঘরের ভেতরে আবারও ঠান্ডা যুদ্ধ শুরু হলো, যুদ্ধ যেখানে কেউ হার মানতে রাজি নয়। ঘরের বাতাসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আরাফের চোখে আগুন জ্বলে, গলায় গর্জনের মতো ধীর স্বর। আমি যদি আপনার কাছে আসি তাহলে আপনার জন্য ভয়ঙ্কর হবে। ফিহা অটল দাঁড়িয়ে থাকে, ঠান্ডা দৃষ্টিতে তার চোখে কোনো ভয় বরং চ্যালেঞ্জের জল। সেই ভয়ঙ্কর কাজটি আপনার দ্বারাই সম্ভব হবে না। দুজনের মধ্যকার যুদ্ধ যেন আরো তীব্র হয়ে উঠল। আসলে এই বাসর রাত আর সকাল তাদের জন্য নয়, বরং এক টান টান লড়াইয়ের মঞ্চ। বউ ভাতের আনন্দে ঘর মুখর,
সবাই হেসে খেলে মেতে আছে। ঠিক তখনই দোতলা থেকে আরাফের কয়েকজন পুরনো বন্ধু প্রবেশ করলো, মুখে ঠাট্টার ছাপ। ও আরাফ, এই আগুন সুন্দরী বউ নিয়ে কেমন বাসর করলি? বাসর না, যুদ্ধ। তোমার চেহারায় তো আগুন, আর বউয়ের চোখে তীর। আরাফ গায়ের ত্বকে যেন আগুন ছড়িয়ে পড়ল, তার চোখে ক্ষোভ ফুটে উঠল। সে দ্রুত দাঁড়িয়ে শাসালো। তোমরা শান্ত থাকো। আমার বিয়ে তোমাদের খেলার জায়গা না। আরাফ, একটু হাসতে শেখো। বাসরটা না হওয়াটা কি ভালো কথা? আরাফ মুখ ভার করে ফেলল। বন্ধুদের হাসির মাঝে তার রাগ জমে উঠল। সেই রাগ আর আবেগ নিয়ে সে আবার বউ ভাতের মধুর সময়কে একটু ঝনঝনে করলো। বউ ভাতের হইচইয়ে সবাই মজা করছে। আরাফের বন্ধুরা ফিহার কাছে গিয়ে কৌতুক করতে শুরু করলো। ভাবি, আমার বন্ধু কেমন সার্ভিস দিল আপনাকে? মেশিন মনে হয় নষ্ট ভাই, চালুই করতে পারেনি। সবাই হেসে উঠল। আরাফের চোখে আগুন জ্বলে উঠল। মুখে কিছুই আটকায় না। আমি বললাম তো মেশিন নষ্ট, এর চেয়ে বেশি আশা করো না। আরাফ রাগে ফেটে পড়ল, কিন্তু ফিহার দুষ্টুমি দেখে একটু হাসিও পেতেছে তার গা গরম রাগে। এই মজাদার ঝগড়া চলতেই থাকলো বৌভাতের আঙ্গিনায়। বৌভাতের উৎসব এখন পুরো জোরে, গানে নাচে মেতে উঠেছে সবাই। ঘরের এক কোণে আরাফের কয়েকজন বন্ধু ফিসফিস করে আলোচনা করছে, তাদের চোখে মজা আর মুখে হালকা ঠাট্টা। চল বন্ধু, কলকাতা হারবাল খাওয়াই তোকে। ওটা খেলে তো মেশিনটা স্ট্রং হয়ে যাবে, বুঝলেই। এই কথাগুলো শোনার সাথে সাথে আরাফের গায়ে আগুন ছড়িয়ে পড়ল। তার চোখ কুজিয়ে গেল, গলার স্বর কাঁপতে লাগলো। তুমি কি ভাবছো আমি তো তোমাদের খেলার খেলনা? আরাফ ভাই, একটু হাসতে শেখো না। এই মজা ছাড়া বিয়ে তো বোকামি হয়ে যাবে। কিন্তু এই মেশিন দিয়ে ঠাট্টা করাটা আমার পছন্দ নয়। বন্ধুদের মুখে হালকা হাসি ছড়িয়ে গেল, কিন্তু তারা বুঝতে পারছিল আরাফের রাগ সত্যি সত্যি সীমা ছুঁয়েছে। যদি একবারও ভাবো আমি হারবো, তাহলে দেখিয়ে দেই হার মানাটা কি। এই এক কথায় বন্ধুরা হেসে ফেলল, আর আরাফ রাগের মধ্যে লুকানো সাহস তাদের মনে জায়গা করে নিল। বৌভাতের মধুর মুহূর্তে তাদের কথোপকথনে যেন নতুন একটা উত্তেজনা যোগ হলো। রাত নেমেছে, বৌভাতের রঙিন আড্ডা শেষ হয়ে ধীরে ধীরে ঘরে নীরবতা নেমে এসেছে। ফিহা রুমের দরজা বন্ধ করে শাড়ি বদলাচ্ছে। কাচারায় এক কোণে হালকা আলো, বাতাসে মিষ্টি সুবাস। আরাফ দূর থেকে ঘরের মধ্যে ঢুকে গেল। এতক্ষণ কোথায় ছিলেন? শাড়ি বদলাচ্ছিলাম। আরাফ দূর থেকে ঘরের মধ্যে ঢুকে বলে। আরাফের চোখে রাগ আর আকর্ষণের এক অদ্ভুত মিশ্রণ ফুটে উঠল। সে ফিসফিস করে ফিহার কাছে গিয়ে হাত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। এসব করলে কি মনে হয় আমি শান্ত থাকবো? আরাফ, তার রাগের মাঝে যেন একটা অদ্ভুত কোমলতা ছিল। ফিহা কিছু বলার আগেই আরাফ ঠোঁট দিয়ে ফিহার ঠোঁটের উপর চাপ দিল, কিস করতে লাগলো। আপনি আবার কি করলেন? ভয় পেলেন? এবার দেখাই মেশিন নষ্ট নাকি। রাগ আর আবেগের মধ্যে তাদের এই ছোট্ট সংযোগের মুহূর্তটা ছিল এক ধরনের মধুর বিরতি মাত্র। বাসর রাতের এই অদ্ভুত উত্তেজনা যেন তাদের দুজনকে একদম কাছে নিয়ে এলো। আরাফের ঠোঁট কামড়ানো কিসের পর ফিহা একটু দুষ্টুমি ভরে হাসলো। সে আরাফের চোখে সরাসরি তাকিয়ে বলল, আসুন কাছে দেখি মেশিনটা কত ভালো। আরাফের চোখে একটা শীতল আগুন জ্বলে উঠল। সে ধীরে ধীরে ফিহার দিকে এগিয়ে এসে গলায় রাগের সঙ্গে সতর্কতা মিশিয়ে বলল, কাছে আসলে বুঝবে, কেঁদে কুল পাবে না। দুজনের মধ্যে যেন এক খেলা শুরু হয়েছে, রাগ আর দুষ্টুমির খেলা, যেখানে কেউ কারো কাছে যেতে চায় কিন্তু টানাটানির মধ্যেই নিজের জায়গা রক্ষা করে। বাসরের এই রাতে এই লড়াই যেন এক মধুর বন্ধনে পরিণত হতে শুরু করেছে। রাতের নীরবতায় শুধু তাদের শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। ফিহার চোখে এক ধরনের জেদ আর দুষ্টুমি ঝিলিক, আরাফের চোখে আগুন আর আবেগের ঝড়। ফিহা ধীরে ধীরে একটু হাসতে হাসতে সামনে এগিয়ে এলো। ফিহা চোখে সরলতা না রেখে হালকা ঠাট্টার স্বরে বলে, আমি তো কাঁদতে কাঁদতে চাই দেখি আপনি কতটা কাঁদাতে পারেন। ফিহার এই চ্যালেঞ্জ শুনে আরাফের গলার ভেতর থেকে একটা গর্জন উঠে আসলো। সে ধীরে ধীরে ফিহার দিকে এগিয়ে এলো। শরীরের প্রতিটি অঙ্গে যেন আগুন জ্বলে উঠেছে। আরাফ গলা ভেঙে গলার স্বরে আবেগ মিশিয়ে বলে, দেখি আপনি কতটা সহ্য করতে পারেন। আরাফ ফিহার গাল থেকে ধীরে ধীরে নেমে গিয়েছিল গলায়, হাতে স্পর্শ করলো কোমরের দিকে। তার ঠোঁট নরম মাখা কামড়ে ধরলো ফিহার গায়ের মোলায়েম ত্বকে। যেন এক খেলা যেখানে রাগ আর ভালোবাসার মাঝে এই সীমারেখা হারিয়ে গেছে। ফিহা হালকা স্নেহ ভরা কণ্ঠে বলে, আরে বাবা আরাফ, তুমি ভয় দেখিয়ে ছেলে মানুষই করো না।
ভয় দেখানো? না না, শুধু দেখাচ্ছি আমি কি করতে পারি। রাগ আর আবেগের মধ্যকার এই খেলা তাদের দুজনকে এক অদ্ভুত বন্ধনে বেঁধে ফেলল। বৌভাতের রাত, যেখানে কথার চেয়ে বেশি ছিল অনুভূতি আর স্পর্শের ভাষা। আরাফ ধীরে ধীরে ফিহার শরীরে কয়েকটা ছোট কামড় দিয়ে দেয়। ফিহা অজান্তে ছোট্ট একটা শিহরণ অনুভব করে। চোখ বন্ধ রেখে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। দেখলাম তুমি কাদার খেলায় কতটা রাজি। আরাফ, তুমি বুঝবে আমায়, কতটা ধৈর্য ধরে এইসব সামলে নিচ্ছি। আরাফ একটু এগিয়ে এসে ফিহার গালে আলতো কামড় দেয়, আর ফিহার মনটা ঢেউ খেতে শুরু করে। আরাফ সরে গিয়ে রেগে বলে, আমার থেকে দূরে থাকবেন, না হলে পস্তাবেন, বুঝলেন? আমি পস্তাতে প্রস্তুত আরাফ, তোমার সামনে কোনো ভয় নেই আমার। তোমার এই সাহসী আজ আমার পিছু ছাড়বে না। তো আর দেরি কেন, শুরু করি। দুজনের চোখে চোখ রেখে এক অন্যরকম টানা পড়েন, আর উত্তেজনা তৈরি হয় মুহূর্তেই। রাত গভীর, অফিসের আলো নিভে গেছে। আরাফের রাগ ধীরে ধীরে জমে উঠছে। সে ব্যালকনির দিকে এগিয়ে গেল। বাতাস ঠান্ডা, কিন্তু তার হৃদয়ে আগুন জ্বলে। সিগারেটের প্যাকেট থেকে একটা তুলে নিল, আগুন ধরিয়ে ধীরে ধীরে টান দিল। ধোঁয়া মেখে তার রাগ কিছুটা প্রশমিত হচ্ছিল। হঠাৎ আরাফের নরম কণ্ঠে ব্যালকনির বাইরে থেকে তার কানে এলো, আমি আপনাকে পছন্দ করি না ফিহা, আমার কাছে ঘেঁষবেন না। ফিহা চোখ মেলে তাকালো, মুখের উপর রাগ আর হতাশা মেশানো একটুখানি অবাক ভাব। ঘেঁষার জন্য তো আমার এত সময় নাই। আরাফ সিগারেট ফেলে ব্যালকনির রেলিংয়ে হাত রেখে মুখ নিচু করে বলল, আপনার সাহস দেখে অবাক হই। তুমি এত ভেবে পস্তাবে আর আমি সেই সময় অপেক্ষা করব? তারা দুজনে গভীর চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। বাতাসে যেন তাদের রাগ আর ভালোবাসার মিশেল ভাসছিল। দূর থেকে শহরের বাতাসে একাকিত্বের গাঢ় ছোঁয়া, আর তাদের মধ্যে এক অদ্ভুত টান। রাগ আর ভালোবাসার মাঝে অস্পষ্ট একটা মোড়। আরাফ ব্যালকনি থেকে ধীরে ধীরে সরে এসে ঘরে ঢুকে যায়, আর ফিহা পিছন থেকে চোখে অশ্রু জমা নিয়ে কিছু বলতে না পেরে ফিরে চলে যায়। রাত শেষে বেলা হয়েছে। ব্যালকনি থেকে ধীরে ধীরে ঘরে ঢুকে পড়েছে আরাফ। তার চোখে রাগ আর এক অজানা বিষাদ জমে আছে। ফিহা পেছন থেকে তাকে দেখতে পেল। অশ্রু ঝরে পড়ার আগেই চোখ মোচড়ানোর চেষ্টা করলো, কিন্তু মনে হয় আজকের বাসর রাতের উত্তেজনা তাদের দুজনেরই মনকে অস্থির করে তুলেছে। আরাফ চুপচাপ সোফায় গিয়ে বসে গেল। মনের কথা বলতে পারে না। ফিহার কণ্ঠে যেন দম বন্ধ হয়ে এসেছে। তুমি পছন্দ করো না, আমাকে ঘেঁষো না বলো, তবুও কেন আমার মন ছুঁয়ে যায়? কেন তোমার রাগের আড়ালে তোমার ভালোবাসা খুঁজে বসি আমি? দুজনের মধ্যে অদৃশ্য এক প্রাচীর তৈরি হয়েছে, যা শুধুই রাগ আর অহংকারের কারণে নয়, বরং অনির্বচনীয় ভালোবাসার টান। দিনের আলো বাড়ার সাথে সাথে পরিস্থিতি একটু বদলাতে থাকে। সকাল। আরাফ উঠে বসলো, চোখ জুড়ে রাগ আর অবজ্ঞার ছাপ। ফিহাকে একবারও দেখার তেমন কোনো ইচ্ছে নেই। আমার বউ হয়ে গেছো, সেটা মানার মতো ব্যাপার না। আমি তোমাকে কখনো বউ হিসেবে মেনে নেব না। ফিহা তার মোবাইলে ডুবে আছে, চোখও সরায় না। তুমি আমার কাছে একজন জুনিয়র, তার চেয়েও কম। তুমি না মানলে আমার কিছুই যায় আসে না। তাহলে তো সব ঠিক, তুমি আমার থেকে বড় সিনিয়র, আমি তো তোমার কাছে একদম কেউই না। বাসর রাতের মতোই আমার মনেও তোমার জায়গা নেই। আমার কাছে তোমার রাগ আর অহংকার দুটোই বাঁচে। আমি এখানে তোমার স্ত্রীর জায়গায় বসে থাকবো, আর তুমি যা ইচ্ছা করো। আরাফ হঠাৎ উঠে দাঁড়ালো। গলা থেকে একটা ঝাপসা গর্জন বের হলো। তুমি যতই বড় হও, সিনিয়র হও, তোমার এই আচরণ আমায় কখনো মেনে নিতে বাধ্য করবে না। আজ থেকে আমাদের সম্পর্ক শুধুই যুদ্ধ। আমি তোমাকে একদিনও ঘরে শান্তিতে থাকতে দেব না। ফিহা মোবাইল রেখে উঠে দাঁড়িয়ে মুখে কটূক্তি দিয়ে বলল, তাহলে যুদ্ধ হোক, আমি ভয় পাই না। আর তোমার রাগ আমার কাছে কিছু না। আর আমি আমার জায়গায় থাকবো, আর তুমি তোমার মতোই থাকো। ঘরটা যেন গরম হয়ে উঠল এই কথাগুলোতে। দুজনের মধ্যকার দূরত্ব এতটাই যে একে অপরের গলায় একটি কথাও মধুর হতে পারল না। বৃষ্টির ফোঁটা জানালার কাছে পড়ছে, আর ঘরের মধ্যে শুধু বাজছে রাগ আর অভিমানের ভাষা। কেউ কাউকে একটুও পাত্তা দিচ্ছে না। ভালোবাসা গুম হয়েই গেছে ঝগড়ার আড়ালে। ভাবি, আপনি ঠিকই বললেন, আমি বরকে ভালোবাসি না, আর তাই কাছে আসতে ভয় পাই। ওহো, ভীতু বর, দেরি না করে সামলাও তো।
না হলে আমার বড়ই পালাবে। ভাবি, ও যদি আমায় ভয় পায় তাহলে তো আমার জয়। তাই বুঝলাম তোমাদের ঝগড়া আর প্রেম দুটাই আলাদা হাসে হয়। আরে হ্যাঁ, ঝগড়া ছাড়া তো ভালোবাসা বাড়ে না আমার। হুম, তাই তো। বর যেন একটু বুঝে ওঠে তোমার মেজাজ। ঘরের মধ্যে হাসির ফোয়ারা উঠল, আর একটু রাগ ঝগড়ার মাঝে যেন মধুর সম্পর্কের গন্ধ ভেসে এলো। পরের সকালটা শুরু হলো ঠান্ডা বাতাসের মতো। দুজনের মনেও একরকম কটু বাদের হাওয়া বইছে। আরাফ উঠে আসলো বিছানা থেকে, চোখে ক্ষুব্ধ ভাব, গলা নিচু করে হাঁটছে। ফিহা পেছন থেকে চুপচাপ তাকিয়ে আছে, একটু দূরে, যেন স্বীকার করতে রাজি না। তুমি সিনিয়র, আমি জুনিয়র, সেটা শুধু তোমার মাথায় ঢুকিয়ে রাখো। আমার কাছে তুমি কোনো মর্যাদা পাবে না। মর্যাদা? আমি তো তোমার স্ত্রী। তুমি যে আমাকে মানছো না সেটা আমিও জানি। তোমার মতো জুনিয়রের কাছে আমি মর্যাদা চাই না। আমি তো তোমার জুনিয়র বলেই এত কিছু সহ্য করেছি। আমি এই সম্পর্ক মেনে নেব না যতদিন না তুমি তোমার সিনিয়র ভাবটা ভেঙে ফেলো। ভাঙাতে পারো? আমি বরং দেখতে চাই জুনিয়র হিসেবে তুমি কতটুকু দাঁড়াতে পারো। দাঁড়াবো, দেখিয়ে দিব তোমায়। জুনিয়র হলেও আমি তোমার থেকে কোনো অংশে কম না। আচ্ছা, তাহলে শুরু করো। তোমার জুনিয়র থাকার গুণগান কি? দুজনের মধ্যে বাতাসে আগুন লেগেছে, প্রত্যেকের রাগ যেন অন্যটাকে আরো জ্বালিয়ে দিচ্ছে। তখন হয়তো তোমার জুনিয়র ভাবটা ভেঙে যাবে, আর হয়তো আমি তোমার স্ত্রীর মতো হতে চাইবো না। আরাফ রাগে কাঁপিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলে, মা, তোমরাই মোটেও ঠিক করো নাই। আমাকে জোর করে সেই সিনিয়রের সাথে বিয়ে দিয়েছ, যাকে আমি কখনো মেনে নেব না। বাবা, আমরা তোমায় ভালো চেয়েছিলাম, ভেবেছি তোমাদের জন্য ঠিক মানুষ, তাই বেছে নিয়েছি। তুমি একটু ধৈর্য ধরো, সময় সব ঠিক করে দিবে। ধৈর্য? আমি কি বাচ্চা? এই বিয়ে আমার সম্মানের উপর আঘাত। আমি এই সিনিয়রের সাথে থাকবো না, সেটা যতই চাপ দেওয়া যাক। আমরা বুঝি তোমার রাগ, কিন্তু সংসার চালাতে তো ভালোবাসা চাই, একটু সহ্য করো। ভালোবাসা আসবে কি করে, যখন আমার ইচ্ছার বাইরে আমাকে একটা মানুষে বাধা পড়তে হয়? আমার ছেলে জীবনে সবসময় নিজের মতো হয় না, কিছুটা বুঝে চলাও থাকে। আমার জন্য তো যেন দোসর খুঁজে বসেছ। আমি এটা কখনো মেনে নেব না। ফিহা কাঁধ সোজা করে চোখে কঠোর এক ঝলক, ধীরে ধীরে ক্লাসরুমে ঢুকলো। সবাই মুখ ফিরিয়ে তাকায়। সবাই চুপচাপ থাকুন, আজকের টপিকটা গুরুত্ব দিয়ে শুনবেন। আরাফ চুপচাপ পিছনের সারিতে বসে, চোখে ঝলসে রাগ আর অভিমান, মুখ নিচু করে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। ফিহা ডিফল্ট কণ্ঠে ক্লাস নেয়, কোনো অনুভূতি প্রকাশ করে না, পুরো ক্লাসের উপর নিয়ন্ত্রণ বজায় রেখে। আরাফ, দয়া করে ক্লাসে মনোযোগ দাও। ব্যক্তিগত ঝগড়া এখানে নিয়ে আসবেন না। ম্যাডাম, আপনি বুঝতে পারেন না, আমি আপনাকে কোথাও মানতে চাই না। ক্লাস শেষ হলে সবাই উঠে যায়। ফিহা কাঠিন্য বজায় রেখে বাকি পড়াশোনা নিয়ে ভাবতে থাকে। আরাফ চুপচাপ তার কোণে থেকে যায়। ভেতর থেকে লড়াই করে ক্লাস শেষে আরাফ ফিহার কাছে একটু ঝুঁকে এসে বলল, আপনি যখন ক্লাস নেন আমার মন অস্বস্তি হয়। আপনার এই সিনিয়র ভঙ্গি মেনে নিতে পারছি না। অস্বস্তি হবে যদি নিজের কাজ করতে না শেখো। আপনি কি অন্য কোথাও চাকরি করেন? এই জায়গাটাই আমার, আর এখানেই থাকবো, আর তোমাকে মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়া আমার জন্য সহজ হবে না ম্যাডাম। যদি না পারো সেটা তোমার সমস্যা। আরাফের মুখে অসহায়ত্ব আর রাগ মিশে আছে, আর ফিহার চোখে কঠোরতা। সিনিয়র আর জুনিয়রের এই দ্বন্দ্ব ক্লাসরুমেও স্পষ্ট। বাড়ির ডাইনিং এ সবাই মিলে সময় কাটাচ্ছে। হঠাৎ আরাফ রেগে উঠে সকলের সামনে বলল, মা, বলো তোমার বৌমাকে চাকরি ছাড়তে, না হলে আমি আর ভার্সিটি যাব না। আরাফ, একটু শান্ত হও। তুমি কি বুঝেছো কি বলছো? আমি বুঝেছি, আমার এই জীবন নষ্ট হয়ে যাচ্ছে। ফিহার মতো একজন সিনিয়র আমার পাশে থাকতে পারবে না যতদিন সে চাকরি করবে। ঠিক আছে, আমি চাকরি ছেড়ে দেব, তবে মনে রেখো
আমি এই বাড়ির বউ আর তোমার জুনিয়র না। তুমি সত্যিই ছাড়বে? হ্যাঁ, তোমার জন্য, কিন্তু মনে রেখো, এই বউ যেই অবস্থায় থাকবে সেই অবস্থায় সেই মর্যাদা থাকবে। তুমি দুজনে একটু বুঝে চলো, সংসার বড় কথা। বাড়ির সবাই চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখে আরাফের রাগ আর ফিহার অটল স্বভাবের মধ্যে সেই চাপা যুদ্ধ অব্যাহত। পরের দিন ভার্সিটির প্রধান অফিসে ফিহা একদম শান্ত দৃঢ় মনোভাব নিয়ে প্রিন্সিপালের সামনে দাঁড়িয়ে আছে। স্যার, আমি আমার চাকরি থেকে অব্যাহতি চাচ্ছি। তুমি কি বলছো ফিয়া? কেন? তুমি তো আমাদের বিদ্যালয়ের অন্যতম সেরা সিনিয়র শিক্ষক। কিছু ব্যক্তিগত কারণে আমি আর এখানে থাকছি না। এই সিদ্ধান্তটা তোমার নিজের? তুমি ভাবছো কি? হ্যাঁ, আমি নিশ্চিত। তোমার মতো একজন শিক্ষকের চলে যাওয়া আমাদের জন্য বড় ক্ষতি। স্যার, আমি সেই ক্ষতি বুঝি, তবে আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে। প্রিন্সিপালের অবাক হয়ে থাকা আর ফিহার ধীরতা, এই দৃশ্য বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশে এক নতুন পালা শুরু করলো। ক্লাসরুমে ফিহা দাঁড়িয়ে সবাইকে দেখিয়ে বলল, আজ আমার শেষ ক্লাস, আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি। ছাত্রছাত্রীরা চুপচাপ, সবাই অবাক হয়ে ফিহার দিকে তাকিয়ে। আপনি সত্যি চাকরি ছেড়ে দিচ্ছেন? হ্যাঁ, আর সেটা আমার নিজের সিদ্ধান্ত। ফিহার এই ঘোষণা ক্লাসরুমে এক গভীর নীরবতা সৃষ্টি করলো, যেখানে শোরগোল না থাকলেও অনুভূতি ঢেউ উঠেছিল। বাড়ির পরিবেশ সবাই একসাথে আছে। আরাফ গম্ভীর, অবিশ্বাস আর রাগ মেশানো কণ্ঠে বলে, আপনি আমার কথায় চাকরি ছেড়ে দিলেন? বিয়ে হয়েছে, বরের কথা তো শুনতেই হবে। আমার কথা শুনলে একটু বুঝতে চেষ্টা করলে ভালো হতো। তুমি বরের দায়িত্ব নিতে পারো, সেটা দেখাতে হবে আগে। আমি চাই আমাদের জীবন হোক সম্মানের, আর তোমার এই চাকরি ছেড়ে দেওয়া এটাই ছিল সম্মান। আরাফ, তোমার ইচ্ছে তো বোঝা। দুজনের মধ্যে থমথমে উত্তেজনা, কিন্তু সামান্য ভালোবাসার খেলা আজও বজায়। রাতের ঘর ঘুমানোর আগে ফিহা চোখে জেদ আর শক্ত কণ্ঠে আরাফের দিকে তাকিয়ে বলল, আমার বউয়ের অধিকার চাই আরাফ, আমার জায়গা তোমার জীবনে সুনিশ্চিত করতে চাই। সেটা সম্ভব নয়। আমি আপনাকে এখনো মানতে পারছি না। বিয়ে হয়ে গেছে আর আমি ছাড়বো না। তোমার রাগ অভিমান সব কিছু পেছনে ফেলে এগোতে হবে। আমার জন্য এতটা সহজ নয় আপনাকে স্বীকৃতি দেয়া। আমার অধিকার, আমার ত্যাগের মূল্য তুমি যতই মানতে না চাও, আমি এখানেই আছি। রাগ আর অহংকারের ফাঁকে ফাঁকে প্রেমের অজানা এক ভাষা গড়ে উঠেছে তাদের মাঝে, যেখানে কেউ হার মানতে চাইছে না, তবুও এক অন্যরকম বন্ধন তৈরি হচ্ছে। রাতের নীরবতায় ফিহা ধীরে ধীরে আরাফের কাছে এসে বলল, আরাফ, আমি আর এইসব ঝামেলার মানতে পারছি না, প্লিজ আমাকে মেনে নাও। ফিহা, আপনি বুঝতে পারছেন না এটা আমার জন্য কত কঠিন। আমি জানি, কিন্তু আমরা যদি একসাথে না থাকি তাহলে কেউই শান্ত থাকতে পারবো না। তাদের দুই হৃদয়ের মাঝে এক অদ্ভুত মেলবন্ধন তৈরি হচ্ছিল, যেখানে রাগের মাঝে লুকিয়ে আছে মায়ার ছোঁয়া, আর অভিমানের পেছনে গোপন ভালোবাসা। ফিহা ধীরে ধীরে আরাফের কাছে এগিয়ে এসে চোখে জেদ আর মায়ার মিশ্রণ নিয়ে কণ্ঠে কোমলতা এনে বলল, তুমি আমার আর আমি তোমার। তারপর হঠাৎ ফিহা আরাফকে কিস করলো। আরাফ হঠাৎ ধাক্কা দিয়ে ফিহাকে সরিয়ে দিয়ে বলল, বেহায়ের মতো করছেন কেন? আমি আপনাকে মেনে নিতে পারছি না। তাহলে আমি এই বেহায়াপনা করতেই থাকবো, কারণ এটা আমার একটা অধিকার। এই মুহূর্তে তাদের মাঝে যেন এক অবর্ণনীয় টানাপোড়েন, যেখানে আবেগ আর রাগের মাঝে লুকিয়ে আছে তাদের অজানা ভালোবাসা। আরাফ তার বন্ধুদের সঙ্গে বাইরে হাঁটতে যাচ্ছে। পথেই বন্ধুরা মজা করে তাকে তামাশা করতে শুরু করলো। বউ পেয়ে তো পুরো ভুলে গেছিস আরাফ। একটু মজা করো না, তোমার বউ তো সবাইকে ভুলিয়ে দিল। বউ তো পেলাম, কিন্তু এসব বউয়ের কথায় আমি কোনোদিন মানিনি আর মানবো না। ওরে বাবা, একদিন দেখবি নিজেরাই তোমাকে মানবে। আমার রাগ অভিমান অন্যদের মতো নয়, আমি আমার মতোই থাকবো। বন্ধুদের মজা আর আরাফের কঠিন মনোভাব মিশে গেছে পথের গায়ে। তার মনে বউ আর সম্পর্ক নিয়ে অদ্ভুত এক দ্বন্দ্ব চলছে, যা সহজে মিটবে না। বাড়ির লিভিং রুমে আরাফের বাবা আরাফের সঙ্গে কথোপকথন করছেন। আরাফ, তুমি পড়াশোনা তো করছোই, এবার একটু ব্যবসার কথা ভাবো। ব্যবসা? বাবা, আমি তো এখনো ক্লাসে ব্যস্ত। ক্লাস তো করতে হবে, কিন্তু জীবনে শুধু পড়ালেখাই সব না, ব্যবসাও ভালো একটা পথ। ঠিক বলছেন বাবা, তবে সেটা কেমন হবে?
ধীরে ধীরে শিখে নিতে হবে। তুমি চাইলেই পারবে, আমি সাহায্য করব। আরাফের মনে একটা নতুন দিশার সূচনা হলো। পড়াশোনা আর ব্যবসা দুই পথে এগোবার নতুন চ্যালেঞ্জ হাতে এসে ঠেকেছে। আরাফ রুমে ঢুকতেই চোখ পড়ল ফিহার উপর, যিনি স্নিগ্ধ হাসি দিয়ে শাড়ি পরে সামনে দাঁড়িয়ে। কি দেখছো? কিছু না, আপনাকে শাড়িতে সুন্দর লাগছে। শুধু শাড়ি না, আমি ওর ভেতর অনেক কিছু ঢেকে রেখেছি। আমার এই বউ, এতটাই দূরত্ব রেখে আর কত দূরে থাকবো আমি? ফিহার দৃষ্টিতে লুকানো রহস্য আর আরাফের চোখে সাঁতারের আগুন। দুজনের মাঝে ঝলমল করছে এক অদ্ভুত টানাপোড়েন। রুমের দরজা ধীরে ধীরে বন্ধ হলো। আরাফ ঢুকলো ভিতরে, চোখ থমথমে করে উঠল। ফিহা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, তার সৌন্দর্য যেন রুমের আলো থেকে আরো ঝলমলে হয়ে উঠেছে। আরাফ বারবার ফিহার দিকে তাকাচ্ছে, চোখ আটকে গেছে তার মুগ্ধতায়। প্রতিটা মুহূর্ত যেন তার হৃদয়ে বাজছে একটা অজানা সুর। এই মেয়েটা এত সুন্দর, এত গম্ভীর, কেন আমি তাকে মেনে নিতে পারবো না? ফিহার চোখে শান্তি আর গর্বের নিষেধ। সে জানে আরাফ তাকাচ্ছে, তার এক ভিন্ন রকম শক্তি আছে যা আরাফকে বেঁধে রাখছে। কিছু বললে তো আমার দিকে কেন বারবার তাকাচ্ছ? আরাফ হঠাৎ লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু মনের ভেতর তার উত্তেজনা যেন আরো বাড়ে। তোমার সৌন্দর্য আমি মানি না, কিন্তু আজ হয়তো আমার চোখগুলো তোমাকে দেখতে থেমে গেছে। তুমি কি বুঝতে পারছো আমার সামনে দাঁড়িয়ে তুমি কতটা দুর্বল? দুর্বল না আমি। তাদের চোখে চোখ পড়ল, একটা নীরব উত্তেজনার ঘর জুড়ে মিশে গেল। আরাফের রাগ আর ফিহার অহংকার যেন এক মিষ্টি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল। ফিরে আসলো সেই বাসর রাতের টানাপোড়েন, যেখানে দুজনেই নিজেদের জেদ আর আবেগে আটকা পড়ে, কিন্তু হৃদয়কে নিয়ন্ত্রণ করতে পারে না। আমি তোমাকে এখনো মেনে নিতে পারছি না, কিন্তু তোমার সৌন্দর্যে আমি হেরে যাচ্ছি। তাহলে যুদ্ধ চালিয়ে যেও, কিন্তু জিতবে না তুমি। এই মুহূর্তে রুমের বাতাসে শুধু তাদের দুজনেরই নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের গর্জন শোনা যাচ্ছিল। এক মধুর দ্বন্দ্ব যা তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করলো। আরাফের মন চুপচাপ থাকে না আর। ফিহার সৌন্দর্যের সামনে নিজের রাগ আর অহংকার ভুলে গিয়ে ধীরে ধীরে সে তার দিকে এগিয়ে আসে। তার চোখে এক অজানা আকর্ষণ। হাত তুলে ফিহার গালে আলতো স্পর্শ করে। তোমাকে আমি ঠেলে রাখতে পারছি না। আরাফ ধীরে ধীরে ফিহার ঠোঁটের উপর কিস করতে শুরু করে। ফিহা চোখ মেলে হালকা ঠাট্টা করে বলে, মেশিনটা কি ভালো হয়ে গেছে নাকি? মেশিন নষ্ট হয়নি, এখন থেকে খেলে দেখবে কতটা টিকতে পারো তুমি। রাগ আর ভালোবাসার মাঝে সেই লড়াইটা একটু থেমে গিয়ে মিষ্টি উত্তেজনা বদলে গেল। আরাফ আর ফিহার সম্পর্কের গভীরতা একটু আলোর ছোঁয়া এসে পড়ল। আরাফ আর ফিহা ধীরে ধীরে কাছে এলো। তাদের চোখে চোখ রেখে মিশে গেল নিঃশব্দ আবেগ। আরাফের হাত ফিহার গালে আলতো স্পর্শ করলো এবং তারা দুজনকে কিস করতে থাকলো। এই মুহূর্তে তাদের মধ্যে বিরাজ করছিল এক অদ্ভুত মিলন, যেখানে রাগ আর ভালোবাসার সীমা মুছে গেছে। আরাফ আর ফিহা একে অপরের কাছাকাছি আসতে লাগলো। আরাফের চোখে গাঢ় আবেগ, ফিহার দৃষ্টিতে মৃদু কোমলতা। আরাফ তার হাত আলতো করে ফিহার কোমর বেয়ে নামিয়ে নিল। ফিহা কোনো রকম দ্বিধা ছাড়াই তার হাতে হাত দিল, যেন এই মুহূর্তটাই তাদের মধ্যে সমস্ত দূরত্ব মুছে দিচ্ছে। দুজনে নিঃশ্বাস মিলছিল একসাথে, হৃদয়ের স্পন্দন যেন এক ছন্দে গাথা। এই মুহূর্তে তারা শুধু দুজন, পৃথিবীর সব কোলাহল থেকে দূরে, যেখানে শুধুই ভালোবাসা আর মিলনের কথা। আরাফ আর ফিহা একে অপরের মধ্যে হারিয়ে যেতে লাগলো। তাদের চোখে ঝলমল করছিল এক অদৃশ্য টান, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আরাফ ধীরে ধীরে ফিহার হাতে হাত বুলিয়ে নিয়ে বলল, তোমাকে মেনে নেওয়া সহজ নয়, কিন্তু তুমি আমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। আমি জানি আমাদের পথ সহজ নয়, তবে একসাথে আমরা সব বাধা পার করতে পারবো। তাদের এই মধুর মুহূর্ত যেন তাদের সম্পর্কের নতুন সূচনা, যেখানে রাগ, জেদ আর অভিমান মিলেমিশে এক নতুন ভালোবাসার ছোঁয়া নিয়ে এসেছে। আরাফ ধীরে ধীরে ফিহার চোখে চোখ রেখে বলল, আমার মেশিনটা কতটা স্ট্রং প্রমাণ পেলে তো ম্যাডাম? ফিহা হালকা হাসি দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল। প্রমাণ করতে থাকো, আমিও দেখতে থাকি তুমি কতটা স্ট্রং। রাগ আর আবেগের মাঝে তাদের সেই টানা পড়েন আরো তীব্র হলো।
যেখানে একে অন্যকে চ্যালেঞ্জ করার মধ্যেই লুকিয়ে আছে গভীর ভালোবাসার ছোঁয়া। সকালের হালকা রোদ দরজার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। আরাফ ঘুম থেকে উঠে বুকে একটা অদ্ভুত জ্বালা নিয়ে বেডরুম থেকে বেরিয়ে আসলো। মুখে এক ধরনের তুচ্ছতাচ্ছিল্যের ছাপ। চোখে চোখ পড়ল ফিহার উপর, যিনি এখনো বিছানায় বসে আছেন। লজ্জায় গাল লাল হয়ে গেছে। আরাফ হালকা হাসি দিয়ে একটু ঢুকতে ঢুকতে বলে, কেমন সার্ভিস দিলাম তোকে কাল রাতে ম্যাডাম? ফিহা লজ্জায় গলা নামিয়ে চুপ করে আছে। আমার ওই মেশিনটা সত্যি স্ট্রং কিনা এখন বুঝতে পারছো? মেশিনটা নষ্ট হয়নি আর তোমার রাগও কমেনি মনে হয়। তবে একবারের জন্য হলেও তোকে ভুলতে বাধ্য করেছিলাম। তাদের চোখে এক অদ্ভুত ঝলকানি, যেখানে রাগ আর ভালোবাসার মিশ্রণ স্পষ্ট। একে অপরকে চ্যালেঞ্জ করার আগেই যেন গড়ে উঠেছে এক অদৃশ্য বন্ধন। আরাফ ধীরে ধীরে ফিহার পাশে এসে দাঁড়িয়ে হাতটা আলতো করে তার চুলে বুলিয়ে দিল। ফিহার গাল লাল হয়ে গেল, কিন্তু সে চোখ নামিয়ে নেয়নি। তোমার জন্য আর কি সেবা দিতে পারি? এখন তোমাকে মানতে শিখতে হবে, সেটা আমার বড় সার্ভিস। এই ছোট্ট কথোপকথন তাদের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করলো, যেখানে রাগের পিছনে লুকানো ভালোবাসা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করলো। সকালটা নরম আলোয় ভরা। জানালা দিয়ে হালকা সূর্যের আলো ঘরে ঢুকছে। আরাফ ও ফিহা দুজনেই এক ঘরে বসে আছেন, তবে বাতাসে যেন একটু ভিন্ন সুর পাচ্ছে। তুমি জানো, তুমি আমার রাগের ভেতরেও একটা আলাদা জায়গা পেয়েছো। ফিহা একটু অবাক হয়ে আরাফের দিকে তাকালো। আচ্ছা, রাগের মধ্যে জায়গা পাওয়া কি সহজ? তোমার জন্য তো সব কিছুই কঠিন ছিল, তবু তুমি এখানে আছো, এটা দেখায় তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ফিহা হালকা করে আরাফের হাত নিল। দুজনের চোখের মাঝে একটা গভীর বন্ধন তৈরি হলো। আমরা দুজনেই রাগ আর অধিকারের পেছনে লুকিয়ে ভালোবাসি। হয়তো এই ভালোবাসাই আমাদের কাছে সবচেয়ে বড় শক্তি। আরাফ একটু এগিয়ে এসে তার হাত দিয়ে ফিহার চুল সরিয়ে দিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের সম্পর্ককে সত্যি অর্থ দেয়। বৃষ্টির ফোঁটার মতো তাদের হৃদয়েও ছোট ছোট স্পর্শ নেমে আসছে, যা তাদের ভালোবাসার গভীরতায় ঢেকে দিচ্ছে আগের সব কষ্ট আর রাগকে। সকালে নরম আলো ঘরের কোণে পড়ছিল। আরাফ আর ফিহা মাঝখানে এক অবিচ্ছেদ্য সেতু বন্ধন গড়ে উঠেছে। আরাফ ধীরে ধীরে ফিহার হাতে হাত রেখে বলল, তুমি জানো, তোমার রাগ আর অহংকারের পেছনেও একটা কোমলতা লুকিয়ে আছে, যা আমি চিনতে পারছি এখন। ফিহা চোখ মেলে আরাফের দিকে তাকিয়ে বলল, এমন কোমলতা যদি আমার মধ্যে থাকে, তাহলে হয়তো তুমি আমাকে একটু বুঝতে শুরু করেছো। আরাফ একটু হাসি লুকিয়ে ফিহার গালে আলতো স্পর্শ করলো। তুমি শুধু আমার সিনিয়র নও, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। ফিহা এক মুহূর্ত থেমে গিয়ে ধীরে ধীরে আরাফের গলার দিকে হাত নিয়ে গেল। তাহলে তোমার সেই অসম্পূর্ণতা পূরণ করতে আমায় একটু কাছে আসতে হবে। আরাফ আর ফিহা একে অপরের চোখে চোখ রেখে এক মিষ্টি মুহূর্তের জন্য থেমে গেল। তারপর ধীরে ধীরে আরাফ ফিহার কপালে চুম্বন দিল। এই ছোট্ট সংস্পর্শগুলো তাদের রাগ, জেদ আর অহংকারের পেছনে লুকোনো ভালোবাসাকে আরো শক্ত করে তোলে। রাতের অন্ধকার থেকে সকালের আলোতে তারা যেন নতুন সূচনা করলো, একটা ভালোবাসার যাত্রা, যেখানে তারা একসঙ্গে হাঁটবে। এত সুন্দর গল্প শুনে সাবস্ক্রাইব না করলে পাপ হবে। তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সকালে ধীরে ধীরে বাড়ির ভেতর আলো ছড়াচ্ছিল। আরাফ গোসলের জন্য বাথরুমে ঢুকতে গেল। তখন ভাবি রান্নাঘর থেকে হাসি ফুটিয়ে কান দিয়ে ঠোঁট দিয়ে ঠাট্টা করলো। আজ তো সকালে গোসল করছো, বর তো আদর করেছে। ফিহা একটু লজ্জায় মাথা নেড়ে বলল, ভাবি কি যে বলেন না। লজ্জা পাচ্ছ কেন? এইসব তো স্বাভাবিক। হয়তো তোমার কথাতেই সঠিক আছে। ভাবির এই হালকা মেজাজ আর হাসি বাড়ির বাতাসে এক মিষ্টি আনন্দ ছড়িয়ে দিল। আরাফ ফিহা যেন একটু ভুলে গেল তার রাগ, আর ফিহার সাথে নতুন কোনো সম্পর্কের সূচনা হলো। ফিহা রান্নাঘরের কাছে দাঁড়িয়ে হাসি মিশিয়ে আরাফকে টেনে নিয়ে বলল, ওহো, আজকে তো ভাবি সরাসরি যুদ্ধ বললেন। বুঝলাম, আপনার আদর দেওয়ার স্টাইল একটু ভিন্ন ধরনের। ওটা যুদ্ধ না, বরং প্রশিক্ষণ। তুমি যদি একটু ভালোবাসা পাও তবে বুঝতে পারবে। প্রশিক্ষণ? তাহলে আমাকে তো দেরি না করে মাস্টার ট্রেনিং পাঠাতে হবে,
না হলে বউয়ের অ্যাসাইনমেন্ট ফেল। বউয়ের অ্যাসাইনমেন্ট ভালো না হলে তো আমি ফেল, সেটা কেউ চাইবে না, তাই না? তাই বলে মাস্টার ট্রেনারটা যেন খুব বেশি কড়া না হয়। তার এই ছোট্ট হাসি আর ঠাট্টার মাঝে যেন একটা নতুন বন্ধন গড়ে উঠল, যেখানে রাগের মাঝে রয়ে গেল মিষ্টি মজা আর একে অপরকে বোঝার চেষ্টা। আরাফ চোখ মেলে ফিহারের দিকে তাকিয়ে বলল, আপনি আবার চাকরি করেন? না আরাফ, এখন থেকে আমি সংসার করব। বুঝলাম, সংসার মানেই আমার গালাগালি, আর তোমার কাজ হবে সেটা ধৈর্য ধরে মেনে নেওয়া। আর আপনার কাজ হবে সংসারটাকে সুন্দর করে রাখা। দুজনের মধ্যকার এই খেলাধুলোর মতো কথাবার্তা তাদের দূরত্বকে কমিয়ে নিয়ে আসছিল, যেখানে প্রতিটা কথার মধ্যে লুকিয়েছিল এক নতুন দিনের স্বপ্ন আর একে অপরের প্রতি একটু বেশি বোঝাপড়া। সন্ধ্যার হাওয়া, হালকা ঠান্ডা সূর্য ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। আরাফ ও ফিহা হাত ধরে বাড়ির বাইরে বেরিয়ে পড়ল। দুজনেই মনে মনে কিছুটা অজানা উত্তেজনা আর আগ্রহ নিয়ে ঘুরছে, যেন এই মুহূর্তটা তাদের মধ্যে থাকা সব মানবিমান মুছে দিতে চায়। আরে আরাফ, আজকে আমাদের একটু রঙিন সময় কাটানো দরকার। ঠিক বলেছ, সংসার চালাতে হবে, কিন্তু মাঝে মাঝে একটু ফাঁকি তো দরকার। বাতাসে ফোঁটা ফোঁটা হালকা গন্ধ ছড়াচ্ছে ফুলের। রাস্তার পাশে বাতাসে ছড়িয়ে আছে বিকেলের নরম আলো। তারা হাঁটতে হাঁটতে কথাবার্তা শুরু করলো। দেখছো, আমাদের এই ছোট্ট ছোট্ট সময়গুলোই কি সবচেয়ে বেশি মূল্যবান? হ্যাঁ, তুমি বলেছ, আর আমি রাজি। এই সময়গুলোই আমাদের নতুন সূচনার প্রতীক। তাদের চোখে চোখ রেখে হাঁটা, হাত ধরে থাকা, সবই ছিল নতুন একটা বন্ধনের শুরু। রাগ আর অহংকারের পর তারা খুঁজে পেয়েছিল একে অপরের মধ্যে এক আলাদা শান্তি। সূর্য হালকা নামতে শুরু করেছে। আরাফ আর ফিহা হাত ধরাধরি করে শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এক ছোট্ট পার্কের দিকে এগিয়ে চলল। পার্কের চারপাশে সবুজ গাছপালা, ফোয়ারা থেকে ঝরছে পানির কোমল শব্দ। এই পরিবেশটা কেমন শান্ত, তাই না? হ্যাঁ, এখানে এসে মনে হয় সব ঝগড়া আর রাগ ফেলে আসা যায়। তারা পার্কের বেঞ্চে বসলো। আরাফ একটা ছোট্ট পায়রাকে লক্ষ্য করে বলল, দেখছো, পাখিরাও একসাথে থাকে, ঝগড়া করে না। তাহলে আমাদেরও তো একটু পাখির মতো শান্ত থাকতে হবে, না? তোমার কথা ঠিক, তবে তোমার মতো শক্ত মানসিকতা পাখির মধ্যে থাকলে তো ঝগড়া হতেই থাকবে। শান্ত মানসিকতা কিন্তু আত্মরক্ষা, আর তুমি সেটা ভাঙাতে পারবে না। কিছুক্ষণ নীরবতা হলো, দুজনের চোখে চোখ রেখে। তারপর আরাফ ধীরে ধীরে ফিহার হাত নিল। তার ঠোঁটে একটা কোমল হাসি ফুটল। তোমার এই সব জেদ আর রাগের মাঝে আমি যেন একটু হারিয়ে যেতে চাই। তাহলে হারিয়ে যাও, আমি খুঁজে নেব তোমাকে। পার্কের শান্তি আর দুজনের হৃদয়ের মাঝে মিশে যাওয়া ভালোবাসার স্পর্শে রাগ আর অহংকার ধীরে ধীরে ম্লান হতে লাগলো। এই ছোট্ট হাঁটা, ছোট্ট কথাবার্তা তাদের সম্পর্কের নতুন সূচনা হয়ে উঠল। কয়েকদিন পরে তারা আবার ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিল। দুপুরে রোদের তাপ একটু কমেছে। আরাফ আর ফিহা বেরিয়েছে শহরের নানা জায়গা ঘুরতে। ফিহা, আজ তো তোমার জন্য স্পেশাল দিন। কোথায় যেতে চাও বলো? আরাফ, তোমার পছন্দেই তো, তুমি কোথায় নিয়ে যাবে আমি ঠিক করব। তাহলে চলো শুরু করি। প্রথমে যাব জাদুঘর। তুমি তো ইতিহাস ভালোবাসো। ইতিহাস ভালোবাসি বলেই তোমাকে সঙ্গে টানছি। তারপর যাব লেক পার্ক, হালকা হাওয়া খাওয়ার জন্য। মজা হবে। আর রাতে কোথাও ডিনার? অবশ্যই, তোমার পছন্দের রেস্টুরেন্টে যাব। প্রথমে তারা জাদু ঘরে ঢুকলো। আরাফ ফিহাকে সব ইতিহাস ও ভাস্কর্যের গল্প শুনিয়ে দিচ্ছে। ফিহা আগ্রহ নিয়ে শুনছে। তোমার এই আবেগ দেখে মনে হয় তুমি আসলেই ইতিহাসের প্রেমিক। আর তোমার এই হাসি দেখে আমার দিন সুন্দর হয়ে যায়। এরপর তারা লেক পার্কে গিয়ে হালকা হাওয়া খাচ্ছে, পাখিদের গান শুনছে। ফিহা, জীবনটা অনেক সুন্দর যখন তোমার সঙ্গে কাটাই। আরাফ, তোমার এই কথা শুনে আমার সব দুশ্চিন্তা ভুলে যাই। রাতে তারা রেস্টুরেন্টে ডিনার করলো। মোমবাতির আলোয় দুজনে একে অপরের চোখে চোখ রেখে গল্প করলো। ফিহা, আজকের দিনটা তোমার কেমন লাগলো? অবিশ্বাস্য সুন্দর। তোমার সঙ্গে সবকিছুই মধুর হয়ে যায়। আরাফের ঘর, সন্ধ্যার সময়। আরাফ পর টেবিলের পাশে ল্যাপটপ খুলে ব্যবসার কিছু কাজ করছে। সে ফোনে কাস্টমারের সঙ্গে কথা বলছে আর মাঝে মাঝে নোটবুকে লেখাপড়া করছে।
ভাইয়া, পেমেন্টটা আজই কনফার্ম করলে খুব ভালো হয়। হ্যাঁ, তাড়াতাড়ি সব ঠিকঠাক হবে। দরজার বাইরে থেকে আরাফের ভাই নিহাল দাঁড়িয়ে শুনছে, মুখে একটু বিরক্তির ছাপ। পড়াশোনা তো করছিস, তবে ব্যবসা করার এত আগ্রহ কেন? পড়াশোনায় মন দেওয়া উচিত ছিল। নিহাল মোবাইল ফোনে কাউকে বলল। আরাফ আবার ব্যবসায় মন দিল, পড়াশোনায় ঠিক মতো দেয় না। ওর থেকে বেশি কিছু আশা করিনি। পরবর্তী দিন সকালে আরাফের ভাই খাদ্য সামগ্রী নিয়ে ব্যবসার খাতে চোখ বুলাচ্ছে। আরাফ তার পাশে এসে দাঁড়িয়ে কথা বলছে। ভাই, পড়াশোনার ব্যবসা দুটোই চালিয়ে যেতে হবে। আমি যেন দুই দিকেই সফল হতে পারি। দুটোই? এটা সম্ভব? সম্ভব, যদি মন দিয়ে কাজ করি। তোমার বিশ্বাস চাই। দেখা যাক। সকাল, আরাফ রেডি হয়ে অফিস যাবার প্রস্তুতি নিচ্ছে। আরাফ, আজ অফিস যাবে? এত ব্যস্ত তোমার পরিবার আর ব্যবসার পাশাপাশি। হ্যাঁ ফিহা, অফিসেও কাজ করতে হবে। ওখান থেকেই তো নেটওয়ার্ক বাড়ানো যায়। তাহলে আজ আমার জন্য একটু সময় রাখো, তোমার অফিস থেকে ফিরে। অবশ্যই, তোমার সঙ্গে সময় কাটানো আমার জন্য অগ্রাধিকার। আরাফ অফিসে প্রবেশ করলো। সেখানকার পরিবেশ একটু ব্যস্ত। সহকর্মীরা তাকে দেখে হেসে উঠল। আরাফ ভাই, আজ আবার নতুন পোশাকের ছাড় মনে হচ্ছে। না না, অফিসের পোশাকটা একটু ফর্মাল রাখতে হলো। বাবার চেম্বারে আরাফ ডেকে আনা হলো। কিছু গুরুত্বপূর্ণ কাজ পড়লো। আরাফ, তোমার কাজের ধরন ভালো লাগছে। আশা করি তোমার পড়াশোনা ভালো চলছে। ধন্যবাদ আব্বু, আমি চেষ্টা করছি সব জায়গায় সমান মনোযোগ দিতে। দুপুরে ফিহার ফোন। আরাফ টেবিল থেকে উত্তর দিল। আরাফ, দুপুরে একটু খেয়েছো? রাতের জন্য পরিকল্পনা করছি। হ্যাঁ ফিহা, একটু খেয়েছি। তোমার পরিকল্পনা কি? একটু ঘুরতে যাব, অফিসের ক্লান্তি মেটাবো। পার্কে দেখা করব তাহলে। অফিসের কাজ শেষ। আরাফ আর ফিহা হাত ধরে রাস্তা ধরে হাঁটছে। অফিসের গরমা গরম মেজাজ একটু ভুলিয়ে দিতে চলেছি তোমাকে ফুচকা খাওয়াতে। চলো আমার সাথে। ও ফুচকা, তোমার সাথে গেলে তো মজা দ্বিগুণ হয়। দুজন ছোট্ট একটা ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ালো। গন্ধ আর ভিড় জমে উঠেছে। বলো, পানি মিষ্টি চাটনি নাকি ঝাল? ঝাল, ঝালই ভালো লাগে। তাহলে ঝাল দিয়েই দিব। তুমি বলো কতটুকু ঝাল চাই? ফুচকা খেতে খেতে ফিহা একটা ফুচকার পাতা হাত দিয়ে আরাফের দিকে ছুড়লো। দেখা যাচ্ছে তোমার মুখে ঝালের তেজ। তুমি দায়ী, ফুচকার মতো মজা করায়। দুজন হাসাহাসি করে ফুচকা খাচ্ছে। একে অপরের চোখে চোখ রেখে একটু আরাম অনুভব করছে। ফুচকার স্বাদ যেন তুমি, একটু ঝাল একটু মিষ্টি, দুটোই একসাথে। আর তুমি ঝাল মিষ্টির সংমিশ্রণ। রাতে বাড়ি ফিরে আরাফ আর ফিহা শান্ত একাকী মুহূর্ত কাটাচ্ছে। ঘরে হালকা মোমবাতির আলো জ্বলছে। বাইরে নরম বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে। আজকের দিনটা সত্যিই ভালো কাটুক আরাফ। তোমার সঙ্গে সময় কাটানো আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। ফিহা, তোমার হাসি আমার জীবনকে আলোকিত করে। তোমার পাশে থাকলে সব ক্লান্তি কেটে যায়। তোমার কথা শুনলে মনে হয় আমাদের গল্প যেন এক ধীরে ধীরে ফোটা ফুলের মতো। আরাফ আস্তে আস্তে ফিহার চুল আলতো স্পর্শ করে বলে, প্রতিদিন তেমনই থাকবে। আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। ফিহা আর আরাফ চোখে চোখ রেখে একে অপরের কাছাকাছি চলে আসে। তোমার হাতটা ধরে থাকতে চাই সারা জীবন। আর আমি চাই তোমার পাশ থেকে তোমার ভালোবাসায় ডুবে থাকতে। তারা একসাথে মোমবাতির আলোয় আলিঙ্গন করে বসে থাকে। বাইরে বৃষ্টির মৃদু শব্দ আর ঘরের শান্তি মিশে এক অপরূপ মুহূর্ত সৃষ্টি হয়। আরাফ তার কিছু বন্ধুর সঙ্গে ক্যাফেতে বসে আছে। হঠাৎ ফিহার কথা উঠল। হ্যাঁ আরাফ, আগে তুই বলেছিলি সিনিয়র বউ মানতেই চাস না। ঠিক বলেছিস, তুই তো বউ ছাড়া কিছুই বুঝিস না এখন। ওরকম কিছু না, আমি তো শুধু সঠিকটা বুঝিনি তখন। বুঝেছি, ফিয়া চাইলে সব পারে। সবাই হেসে উঠল। আরাফ একটু লজ্জিত হলেও মজা পাচ্ছে। ভাই, আগুন আর ঘি আলাদা থাকলে শান্তি, কিন্তু একসাথে থাকলে আগুন দ্বিগুণ হয়। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, ফিয়া হলো ঘি আর তুই আগুন। তাই তো তোমাদের ঝগড়া আর ভালোবাসা দুই জমজমাট। ঠিকই বলছো, ঝগড়া যতই থাকুক একসাথে থাকলে শক্তি বাড়ে। সবাই হেসে উঠল। আরাফের কথায় মজা আর বুদ্ধি দুইই ছিল। আরাফও তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। হঠাৎ ফিহা এসে ঢুকলো।
আরাফ, বউ রেখে বন্ধুদের সঙ্গে বাইরে ঘোরাফেরা, এতে কি অবস্থা? হ্যাঁ, ওরে ফিয়া এসে গেল, এখন আরাফের বোঝা আরো বাড়লো। ফিহা, ওরা তো মজা করছিল। মজা আলাদা, দায়িত্ব আলাদা। বউ থাকা মানে একটু শৃঙ্খলা থাকতে হবে। তুমি তো সিনিয়র বউ, কাজটা ঠিকঠাক করছো? অবশ্যই আরাফকে একটু শাসন দিতে হয়, না হলে ওর অবস্থা ভালো থাকে না। সবাই হেসে ওঠে আর আরাফ একটু লজ্জিত হলেও ফিহার কথায় মজা পাচ্ছে। রাত। আরাফ আর ফিহা ঘরে বসে চায়ের কাপ হাতে গভীর আলাপ শুরু করলো। ঘরের আলো নরম, বাইরে শান্ত রাত। জানো আরাফ, মাঝে মাঝে আমার মনে হয় জীবনে এমন কেউ থাকা কতটা বড় কথা। আমিও তাই ভাবি যখন তোমার পাশে থাকি। কখনো ভেবে দেখেছো আমাদের ভবিষ্যৎ কেমন হবে? ভাবি, কিন্তু এখনো অনেক কিছু করণীয় বাকি। তুমি পড়াশোনা, ব্যবসা, অফিস সব মিলিয়ে এত ব্যস্ত হয়ে গেলে আমাকে সময় দিচ্ছ, এটা অনেক বড় কথা। কারণ তুমি আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কখনো তুমি ভেবে দেখো আমরা একসাথে এত দূর আসবো? তোমার সঙ্গে যে পথ শুরু করেছি শেষটা ভালোই হবে। তোমার সঙ্গে কথা বলে আমার মনে হয় আমি একা নই। আমি কখনো তোমাকে একা হতে দেব না। তারা একে অপরের চোখে চোখ রেখে চুপচাপ কিছু সময় কাটালো। তারপর ফিহা আরাফের হাতে হাত রেখে বলল, ভালোবাসা শুধু কথা দিয়ে হয় না, অনুভব দিয়ে হয়। আর সেই অনুভব আমি প্রতিদিন তোমাকে দিচ্ছি। রাতটা তাদের এই গভীর কথাবার্তার মাঝে গড়ালো। মনে যত সব দ্বন্দ্ব, স্বপ্ন আর আশা ভাগাভাগি হলো। সকাল। ফিহা ঘুম থেকে উঠে আরাফের উপর হালকা পেছন থেকে ছোবল মারে। আরাফ, ওঠো, এত সকালে ঘুমিয়ে থাকো কেন? একটু ঘুম দরকার ছিল, কিন্তু তুমি জ্বালাচ্ছ কেন? কারণ আজ তোমার সাথে একটু দুষ্টুমি করতে ইচ্ছে করছে। ফিহা হঠাৎ আরাফের মুখে হাত দিয়ে চোখ ঢাকা দিল। ওরে না, এই তো আবার শুরু করলে। আরে তোমাকে রাগানোর জন্য নয়, মজা করার জন্য। আরাফ উঠে বসে ফিহার পেছন থেকে আলতো ছুঁয়ে দিয়ে বলে, তাহলে লেগে যাক আজকের দিনটা মজা আর দুষ্টুমির দিন। তারা দুজনে হাসতে হাসতে শুরু করলো সকালটা দুষ্টুমির সঙ্গে কাটানোর। নিঃশ্বাস বন্ধ করে নিহাল ঘরের কোণে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। ওর অফিসে যাওয়া আমি একদম মেনে নিতে পারছি না। এটা চলতে দেওয়া যাবে না, তাকে সরাতে হবে। যতই চেষ্টা করুক আমি ছাড়বো না। ফিহা পাশের রুমের দরজার কাছে দাঁড়িয়েছিলেন, কথোপকথন শুনতে পেলেন। অফিস নিয়ে কে কথা বলছে? আরাফের কোনো সমস্যা হচ্ছে নাকি? ফিহা কণ্ঠে বলল না, কিন্তু মনের মধ্যে দ্বিধা জমল। কি চলছে এখানে? কিছু বুঝতে পারছি না, তবে যেন কিছু ভুল হচ্ছে। ফিহা একটু চিন্তিত হয়ে দাঁড়িয়ে রইল। তারপর সিদ্ধান্ত নিল আরাফকে কথা বলতে হবে। ফিহা আরাফের সাথে কথা বলছে, দুজনেই বসে আছেন। আরাফ, আমি একটা কথা বলতে চাই। তোমার অফিস যাওয়াতে মনে হয় নিহাল ভাই খুশি নন। ফিহা, তুমি ভুল ভাবছ। নিহাল ভাই আমার সব সিদ্ধান্ত বুঝে, আমার ভালো চায়। তাহলে আমি কি ভুল বুঝেছি? ওর কিছু কথা আমার না জানানো ভালো, না হলে ওর মনটা বুঝতে পারবে। আমি সব সময় চেষ্টা করি সব ঠিক রাখার। তুমি বড় বুদ্ধিমান, আমি তোমার উপর বিশ্বাস রাখি। ফিহা আরাফের সাথে বসে কথা বলছে, হঠাৎ আরাফ হাসি দিয়ে বলল, এসব বাদ দাও ফিহা, এত চিন্তা করে কি লাভ? চলো কোথাও হানিমুনে যাই, একটু সময় নিজেদের জন্য দেই। হানিমুন? অবাক হওয়ার কি আছে? যেখানে তোমার সাথে থাকবো সেখানে আমার জন্য হানিমুন। তোমার এই কথা শুনে মন খুশি হয়ে গেল। তাই তো তোমার সঙ্গে মিষ্টি স্মৃতি বানাতে চাই। তারা দুজনে হাত ধরে হাসতে হাসতে ওই রোমান্টিক মুহূর্ত উপভোগ করলো। পরের দিন আরাফ তার মায়ের কাছে গিয়ে বলল, মা, আমরা তো অনেক দিন ধরে ব্যস্ত, ভাবছি কোথাও গিয়ে একটু সময় কাটাই দুজন। যা, যেখানে খুশি যাও, বলার কি আছে? তোমরা তো একসঙ্গে ভালো থাকো, তাতেই আমি খুশি। ধন্যবাদ মা, তোমার দোয়া পেলে সব ভালো হয়। যেটুকু পারো ভালো করে ঘোরো, তোমাদের জন্য আমার দোয়া সব সময়। ভোরবেলা আরাফ আর ফিহা লাগেজ গুছিয়ে বের হচ্ছে। বাতাসে হালকা ঠান্ডা, আকাশে সোনালি ভোরের আলো। আরে এত ভোরে উঠতে হবে বলনি তো? সেন্ট মার্টিনে যাওয়ার আনন্দে ঘুম কি করে আসে বলো? যাত্রা পথে নৌকায় নৌকা ভেসে যাচ্ছে নীল সমুদ্রের বুক চিরে। চারপাশে শুধু পানি আর পানি। দূরে দিগন্তে
সেন্ট মার্টিনের ছোট্ট সবুজ দ্বীপ দেখা যাচ্ছে। এত সুন্দর জায়গা আমি আগে দেখিনি। আমার কাছে সবচেয়ে সুন্দর তো তুমি, জায়গা তারপরেই। মিষ্টি কথা বলে লাভ নেই, এখানে এসে আমাকে সুন্দর সুন্দর জায়গা দেখাতে হবে। ঠিক আছে, আজ সমুদ্রের ধারে সূর্যাস্ত দেখব, আর রাতে তারার নিচে হাঁটব। দ্বীপে পৌঁছে সাদা বালির সৈকত, নারকেল গাছের সারি, নীল পানির ঢেউ, সব মিলিয়ে এক স্বপ্নময় পরিবেশ। এখানে এসে মনে হচ্ছে সময় থেমে গেছে। আর আমি চাই এই সময়টা চিরকাল থেমে থাকুক, শুধু তুমি আর আমি। দ্বীপে পৌঁছানোর পর নৌকা থেকে নেমে তারা এক ছোট্ট গাড়িতে চেপে রিসোর্টের দিকে রওনা দিল। রাস্তার দুই পাশে নারকেল গাছ, মাঝে মাঝে সমুদ্রের নীল জল দেখা যাচ্ছে। রিসোর্টে কি সমুদ্র দেখা যাবে? অবশ্যই, আমি এমন জায়গায় বেছে নিয়েছি যেখানে বারান্দায় দাঁড়িয়ে ঢেউ দেখা যাবে। রিসোর্টে পৌঁছানো। রিসোর্টটা সমুদ্রের একদম ধারে, সাদা বালির সৈকত থেকে কয়েক কদম দূরে। কাঠের ছাদ, খোলা বারান্দা আর গরম বাতাসে নারকেল পাতার মৃদু শব্দ। রিসোর্টের রিসেপশনিস্ট বলল, স্বাগতম স্যার, আপনার রুম সি ভিউ। সি ভিউ মানে তো স্বপ্নের মতো লাগবে। রুমে প্রবেশ, রুমে ঢুকেই বড় জানালার ওপাশে দেখা গেল নীল সমুদ্র। ঢেউ তীরে এসে ভেঙে পড়ছে। আরাফ ফিহার দিকে তাকিয়ে বলে, এই দৃশ্য তোমার জন্যই বেছে এনেছি। জানতাম তুমি এমন কিছু করবে। প্রথম সন্ধ্যা সূর্য ধীরে ধীরে দিগন্তে নামছে। আকাশে কমলা, গোলাপি আর বেগুনি রঙের মিশ্রণ। সমুদ্রের ঢেউগুলো সোনালি আলোয় ঝিলমিল করছে। আরাফ আর ফিহা হাতে হাত রেখে সমুদ্রের ধারে হাঁটছে। বাতাসে নারকেল গাছের পাতা দুলছে আর ঢেউয়ের শব্দে এক ধরনের শান্তি। এত সুন্দর সন্ধ্যা আমি কখনো দেখিনি। আমি তো প্রতিদিন সুন্দর সন্ধ্যা দেখি যখন তোমাকে দেখি। তুমি সব সময় এমন কথা বলো কেন? কারণ সত্য কথা বললে তোমার হাসিটা দেখতে পাই। তারা দুজনে বালির উপর বসে পড়ল। কেউ এসে পা ছুঁয়ে যাচ্ছে। ভাবিনি জীবন এত সুন্দর হতে পারে। জীবন তখনই সুন্দর হয় যখন পাশে সঠিক মানুষ থাকে। তুমি কি কখনো আমাকে হারিয়ে ফেলতে ভয় পাও? ভয় পাই না, কারণ আমি জানি আমরা একে অপরকে হারাবো না। সন্ধ্যার আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। তারা আকাশে জল জল করতে শুরু করলো। সমুদ্রের গাঢ় নীল আর চারপাশের নীরবতা তাদের মুহূর্তটাকে আরো রোমান্টিক করে তুলল। রাত। রিসর্টের বারান্দা সমুদ্রের ঢেউয়ের শব্দে চারপাশ ভরে আছে। চাঁদের আলো পানিতে পড়ছে, হালকা বাতাস বইছে। আরাফ আর ফিহা বারান্দার চেয়ার দুটোতে বসে নারকেলের পানি খাচ্ছে। তুমি তো প্রথমে আমাকে পছন্দ করতে না, তাহলে হঠাৎ এত ভালোবাসলে কিভাবে? সত্যি বলবো? বলো না। সেদিন রাতে তোমার সৌন্দর্য দেখে আমি থমকে গিয়েছিলাম। মনে হয়েছিল এই সৌন্দর্য শুধু চোখে নয়, মনে জায়গা করে নেয়। তখনই বুঝেছিলাম আমি তোমার প্রেমে পড়ে গেছি। ফিহা লজ্জা পেয়ে চোখ নামিয়ে বলে, তুমি এসব কথা আগে বলনি কেন? বলিনি, কারণ আমি চেয়েছিলাম তুমি নিজে বুঝে ফেলো। আজ বুঝেছো তো? বুঝেছি, আর তুমিও জানো আমি তোমাকে হারাতে চাই না। সমুদ্রের গর্জনার চাঁদের আলোয় তাদের নীরব দৃষ্টি। এই যেন ভালোবাসার এক অদৃশ্য প্রতিশ্রুতি। রিসোর্টের সেই রাত সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন এক ধরনের সুর হয়ে বেজে উঠছে। চাঁদের আলো জানালা দিয়ে এসে ফিহা আর আরাফের মুখে পড়ছে। আজকের রাতটা মনে রাখার মতো করে রাখতে চাই। মনে রাখার মতো কেমন করে? দুজনের চোখ এক হয়ে যায়, নিঃশ্বাস মিশে যায় একে অপরের সাথে। ধীরে ধীরে তারা কাছে আসে, একে অপরের ঠোঁটে কোমল চুমু এঁকে দেয়। সেই চুমুর উষ্ণতায় যেন চারপাশের সব শব্দ হারিয়ে যায়। তারা একে অপরকে জড়িয়ে ধরে, ভালোবাসার কথা বলতে বলতে সময়ের হিসেব হারিয়ে ফেলে। সমুদ্রের ঢেউ, রাতের আকাশ আর চাঁদের আলো সব মিলে তাদের রাতটাকে করে তোলে সম্পূর্ণ ভালোবাসায় ভরা। পরদিন সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঢুকছে। বাইরে সমুদ্রের ঢেউ হালকা সুর তুলছে। ফিহা আরাফের হাত ধরে বারান্দায় এসে দাঁড়ায়। আজ কোথায় কোথায় ঘুরবো? প্রথমে সমুদ্রের ধারে নারকেলের বাগান, তারপর প্রবাল পাথরের সৈকত, আর বিকেলে সরকেলিং করব। তারা সাইকেল ভাড়া করে সৈকতের পাশ দিয়ে চলতে থাকে। এক পাশে নীল জল, অন্য পাশে সবুজ গাছ। ফিহা হাসতে হাসতে ছবি তোলে। আরাফ মাঝে মাঝে তাকে খুনছুটি করে থামিয়ে দেয়।
প্রবাল পাথরের সৈকতে দাঁড়িয়ে তারা ঢেউয়ের সাথে খেলে। ছোট ছোট মাছ, রঙিন প্রবাল আর সমুদ্রের লবণাক্ত হাওয়া তাদের ভ্রমণকে আরো জীবন্ত করে তোলে। বিকেলে স্নরকেলিং করতে গিয়ে তারা পানির নিচে রঙিন মাছ, প্রবাল আর সাগরের রহস্যময় সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। ফিহা সমুদ্রের দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে এখানে চিরকাল থাকতে পারতাম। থাকবই তো আমাদের স্মৃতিতে। রাত, সমুদ্রের ধারে ক্যান্ডেলাইট ডিনার, বালির উপর ছোট্ট টেবিলে সাজানো, সাদা কাপড়ের টেবিল ক্লথ, মাঝখানে সুগন্ধি মোমবাতি, চারপাশে ছোট্ট লণ্ঠনের আলো, দূরে ঢেউয়ের শব্দ আর হালকা বাতাসে নারকেল পাতার মৃদু দুলুনি। এসব তুমি করেছো? তোমার জন্য কিছু বিশেষ না করলে কি আর হয়? ওদের সামনে রাখা তাজা সি ফুড, নারকেলের পানি আর মিষ্টি ডেজার্ট। আলো আধারের মধ্যে ফিহার চোখে মোমবাতির শিখা নিচে বেড়াচ্ছে। আজকের রাতটা যেন থেমে যায়। থামবে না, কিন্তু এই মুহূর্তটা চিরকাল আমার হৃদয়ে থাকবে। কথা রাখবে তো? শুধু কথা নয়, প্রতিদিন প্রমাণ দেব। মোমবাতির আলো আর সমুদ্রের গর্জন মিলে এক জাদুকরী পরিবেশ তৈরি করে। তারা খাবারের মাঝেই মাঝে হাত ধরে থাকে, হাসে আর মাঝে মাঝে চুপ করে থেকে একে অপরকে শুধু দেখে, যেন হাজার কথা চোখে লুকিয়ে আছে। ঢাকায় ফেরার দিন লঞ্চ থেকে নেমে তারা বাড়ি ফিরল, মুখে ভ্রমণের আনন্দ, হাতে সেন্ট মার্টিন থেকে আনা স্মৃতিচিহ্ন। এত ছবি তুলেছো, মনে হয় একটা অ্যালবাম বানাতে হবে। শুধু অ্যালবাম নয়, ভিডিও বানাবো আমাদের প্রথম ট্রিপের। কিন্তু পর্দার আড়ালে কিছু অন্যরকম চলছে। নিহাল এক বন্ধুর সাথে কথা বলছে। আমি বলছি, ওর এই অফিসে যাওয়া আমি মেনে নেব না। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে হবে। চিন্তা করো না, আমি ঠিক ব্যবস্থা করছি। একই সময় ফিহা ঘরে কিছু গুছাতে গিয়ে দুর্ঘটনাক্রমে নিহালের রুমে দরজার পাশে থেমে যায়। ভেতর থেকে তার কথার কিছু অংশ শোনে। ওকে সরাতে হবে। ফিহা ভেতরে ঢুকতে চায়, কিন্তু তখনই নিহাল দরজা খুলে দেয়। কি করছো এখানে? এমনি কিছু খুঁজছিলাম। সে চুপ থাকে, কিন্তু মনে ভয় ঢুকে যায়। অফিসে সকালবেলা আরাফ সেদিন যথারীতি অফিসে এসেছে, কাগজপত্র গুছাচ্ছে, নতুন প্রজেক্টের কিছু নোট লিখছে। হঠাৎ এক সহকর্মী দৌড়ে এসে বলে, ভাই, ক্যাশ রুমে 10 লাখ টাকা নেই। কিভাবে সম্ভব? অফিসে হুলস্থুল পড়ে যায়। ম্যানেজার সবাইকে মিটিং রুমে ডাকেন। সিসিটিভি চেক করার কথা উঠে, কিন্তু হঠাৎ সিকিউরিটি এসে বলে, স্যার, এই টাকাগুলো তো পাওয়া গেছে আরব ভাইয়ের ডেস্কের ডয়ারে। কি বলছেন? এটা আমার কাছে কিভাবে আসবে? আমি তো কিছুই জানি না। আরাফ, এত বড় অঙ্কের টাকা তোর ডেস্কে কেন? আমি জানি না, কেউ আমাকে ফাঁসিয়েছে। দেখো, আমরা ভাবিনি ও এমন করতে পারে, হয়তো আমাদের ভুল ছিল। অফিসের বাইরে খবর ছড়িয়ে পড়ে। দুপুরের মধ্যেই বিষয়টা আরাফের পরিবারের কানে পৌঁছে যায়। বাড়ি পৌঁছালে তার বাবা তীব্র রাগে বলে, কি সর্বনাশ করেছো তুমি? পরিবারের ইজ্জত শেষ করে দিলে। বাবা, আমি কিছু করিনি, আমাকে কেউ ফাঁসিয়েছে। মিথ্যা বলো না, তোমার ডেস্কে টাকা পাওয়া গেছে আর তুমি কিছু জানো না? আমি জানি আরাফ এসব করতে পারে না, ওকে কেউ ফাঁসিয়েছে। তুমি চুপ থাকো, বিয়ের পর থেকে ওর মাথা খারাপ হয়ে গেছে। অফিসে গিয়ে কি সব কাজ করছে কে জানে। রাতে ফিহা ও আরাফের একান্ত মুহূর্তে ফিহা বলে, আমি মনে করি এটা নিহাল ভাইয়ের কাজ হতে পারে। আমি ওনার মুখে কিছু শুনেছিলাম। নিহাল ভাই? কিন্তু কেন? আমি নিশ্চিত না, কিন্তু ও বলছিল তোমাকে সরাতে হবে। রাতের অন্ধকারে দুজনের মনই ভারী হয়ে আছে। বাইরে হালকা বাতাস, বৃষ্টি পড়ছে, কিন্তু ভেতরে যেন ঝড় বইছে। আরাফ যেন এখন তাকে শুধু নিজের নির্দোষ প্রমাণই নয়, এই ষড়যন্ত্রের আসল খেলোয়াড়কেও বের করতে হবে। অফিসের ভেতর সন্ধ্যা, অফিসের সবাই চলে এসেছে। অফিসের সবাই চলে গেছে। অন্ধকার ঘরে একা বসে আছে আরাফ। কম্পিউটার স্ক্রিনে সিসিটিভি ফুটেজের ফোল্ডার খুলে রেখেছে। একে একে ভিডিও ঘাটতে ঘাটতে হঠাৎ সে একটি ফাইল খুলে থমকে যায়। ফুটেজে দেখা যাচ্ছে রাতের বেলা অফিস প্রায় খালি। সিকিউরিটি রুমের পাশ দিয়ে ধীরে ধীরে একজন ঢুকছে। সিকিউরিটি রুমের পাশে দিয়ে ধীরে ধীরে একজন ঢুকছে ক্যাশ রুমের দিকে। মুখ আংশিক ঢাকা, কিন্তু আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে সে নিহাল। নিহাল হাতে একটি বড় খাম নিয়ে আসে এবং সোজা আরাফের ডেস্কের ড্রয়ার খুলে টাকা রাখে। তারপর চারপাশ দেখে চুপি চুপি চলে যায়। আমি জানতাম তুমি করেছো। পরদিন সকাল বাড়ির সবাই ড্রয়িং রুমে, বাবা, মা, নিহাল, ফিহা সবাই বসে আছে। পরিবেশ টানটান। তো কালকে তোমার ব্যাপারে অফিস থেকে ফোন এসেছিল, আমি ভীষণ লজ্জায় পড়েছি। বাবা, আজ আমি সব প্রমাণ দেখাবো। রাতে ফিহা ও আরাফের একান্ত মুহূর্তে ফিহা বলে, নিহাল ভাই, কিন্তু কেন?
সে ল্যাপটপ বের করে সিসিটিভি ফুটেজ চালায়। সবাই তাকিয়ে থাকে। ভিডিওতে স্পষ্ট দেখা যায় নিহাল টাকা হাতে নিয়ে এসে আরাফের ডেস্কে রাখছে। নিহাল, এটা কি করছো তুমি? আমি বলেছিলাম কেউ ওকে ফাঁসিয়েছে। নিহাল, তুই নিজের ভাইয়ের সাথে এমন বিশ্বাসঘাতকতা করলি? আমি আমি চেয়েছিলাম ও অফিস থেকে বাদ পড়ুক। বাবা সব সময় ওকে বেশি গুরুত্ব দেয়। লজ্জা কর, আজ থেকে তুই আমার চোখে মরা মানুষ। ও আমার ভাই, কিন্তু আমি যা সহ্য করেছি সেটা ক্ষমা করার মতো নয়। কিসের ভাই? ও আমাদের কেউ না। তোমরা ওকে কুড়িয়ে পেয়েছো, জোর করে এখানে নিয়ে এসেছো। আমি কখনো ওর ভাই হতে চাইনি। তুমি কি বলছো? কিভাবে এমন কথা বলতে পারো? নিহাল, আমরা সব তোমার জন্য চিন্তা করেছি, কিন্তু এভাবে কথা বলা ঠিক না। আমার কোনো দায়িত্ব নেই তাদের জন্য। আমি আমার নিজের পথে যাব। আরাফ, তুমি এই পরিবারে কেউ নও। এতদিন আমি ভুল করেছিলাম। নিহাল, তুই মানুষ হতে পারিসনি। আমি কি সত্যি তোমাদের কেউ না? সে মুহূর্তে ঘরের পরিবেশ ভারাক্রান্ত। নিস্তব্ধতায় ভরে উঠে কেবল আরাফের নিঃশ্বাসের শব্দ। আমাদের শক্ত থাকতে হবে আরাফ, সত্য শেষ পর্যন্ত জয়ী হবে। বাড়ির ড্রয়িং রুমে নিহালের কটূক্তির পর কিছুক্ষণ নীরবতা বিরাজ করছে। হঠাৎ আরাফের মা ধীরে বললেন, তো সত্যি আমরা কুড়িয়ে পেয়েছি ওকে। আরাফ হতবাক হয়ে চোখে অদ্ভুত মিশ্রিত অনুভূতি। মা, বাবা নীরবে মাথা নিচু করে ফেলল। মা, আমি তো তোমাদের ছেলেই। আমরা ভেবেছিলাম, কিন্তু আজ বুঝলাম ভালোবাসা শুধু রক্তের বন্ধনে হয় না। আরাফ, তোমার মধ্যে এমন অনেক কিছু আছে যা আমাদের জীবনে আলো নিয়ে এসেছে। আরাফ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মনের মধ্যে গর্জন তুলছে কষ্ট আর ভালোবাসার মিলন। সে বুঝতে পারছে এখন থেকে তার নিজের পথ নিজেরাই আঁকতে হবে। বাড়ির ড্রয়িং রুমে সব কথা চলার মাঝে একেবারে নীরবতার মাঝেই আরাফের মা ধীরে ও শক্ত কণ্ঠে বললেন, তুই আর নিহাল আমাদের কাছে দুজনেই এক। আমি কাউকে আলাদা করে দেখি নাই। তুই আমাদেরই সন্তান। রক্তের বন্ধন নাই, ভালোবাসায় পরিবার বানাই। মা, তোমার কথা শুনে আমার মনটা শান্ত হলো। তুই আমাদের গর্ব, আর আমরা সবসময় তোর পাশে আছি। আরাফ, তুমি একাই নও, আমরা সবাই তোমার পাশে আছি। ঘরের পরিবেশ হালকা হয়ে আসে। সবাই হাত ধরে একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসার প্রতিশ্রুতি দেয়। বাড়ির ড্রয়িং রুম সব কষ্ট আর ভুল বোঝাবুঝির মাঝেও ফিহা হাসি দিয়ে বলল, সব ভুলে যাওয়া যাবে, নতুন করে শুরু করব আমরা। এই পরিবার আমাদের, একসাথে থাকবো আর শক্ত হয়ে চলবো। তুমি ঠিক বলেছ। এবার থেকে নতুন অধ্যায়, নতুন জীবনের শুরু। ঠিক বলছো, তোমাদের জন্য দোয়া আমার। আমরা পাশে আছি, কোনো ভুল হলে মিলেমিশে ঠিক করে নিব। একসাথে বসে তারা নতুন আশায় কথা বলল, পুরনো ভুলকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সংকল্প নিয়ে। বাড়ির ড্রয়িং রুমের এক কোনায় নিহাল চোখের পানি নিয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছেন। তার গলায় কাঁপন, কণ্ঠ মৃদু আর অনুতপ্ত। আমি ভুল করেছিলাম। সম্পত্তির লোভে মন অন্ধ হয়ে গিয়েছিল। তোমাদের সবাইকে আমি কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও আমাকে। আমি আর এমন করব না। ক্ষমা চাইতে পারছো, এটা অনেক বড় কথা। সবাই ভুল করে, ঠিক পথে ফিরে আসাই বড় কথা। আমরা সবাই পরিবারের জন্য দোয়া করি, ভুলকে ভুলেই ছেড়ে দিই। পরিবারের সবার মাঝে যেন নতুন আলো জ্বলে ওঠে। নিঃশ্বাস ফেলে সবাই মিলে একসাথে বসে শান্তির পথ খুঁজে নেওয়ার প্রত্যয় করে। বাড়ির কক্ষ ভোরের আলো ঢুকে পড়ছে। আরাফের ভাবি হঠাৎ মাথা ঘুরে চুপচাপ পাশে বসা ফিহার কাঁধে পড়ে গেল। সবাই চমকে উঠল। ভাবি, ভাবি কেমন আছো বলো তো? সবাই দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। চিন্তা করো না, এটি গর্ভাবস্থায় প্রথম দিকে মাথা ঘোরার একটি সমস্যা, একটু বিশ্রাম লাগবে। বাহ, আমাদের পরিবারে নতুন সদস্য আসছে। আল্লাহ করুণা। ঘরটি আনন্দ আর আশার আলোয় ভরিয়ে গেল। সবাই একে অপরকে জড়িয়ে ধরে নতুন জীবনের জন্য প্রস্তুত হলো। আরাফের বাড়ি সকাল সূর্যের আলোর কোমল কিরণ জানালা দিয়ে ঘরে ঢুকছে। ফিহা রান্নাঘরে ব্যস্ত। আরাফ খোলা বারান্দায় দাঁড়িয়ে বাহিরে নীল আকাশ দেখছে। ফিয়া, আজকে চা একটু বেশি বানাবে? অবশ্যই মা, সবাই মিলে একসাথে চা খাবো তো। হ্যাঁ, পরিবার যখন একসাথে থাকে তখন খাবারটা আরো মিষ্টি হয়। ড্রয়িং রুমে বাবা আর নিহাল বসে টিভি দেখছে। মাঝে মাঝে চোখে আকাশের দিকে তাকায়। নিহালের চোখে কোনো বিষাদ লুকিয়ে আছে, কিন্তু বাইরে কেউ তা দেখছে না। বাবা, আমি ভালো হওয়ার চেষ্টা করছি। সময় লাগবে, কিন্তু আমরা সবাই তোমার পাশে আছি। আরাফ, আজকের কাজ কেমন গেছে? ভালোই।
কিন্তু বাড়ির সবাই যখন পাশে থাকে তখনই কাজের চাপ কম লাগে। বাড়িতে সুখ দুঃখ হাসি কান্নার মিশেল। আরাফ আর ফিহা একসাথে এই সংসার গড়ে তুলেছে পরিবারের প্রত্যেক সদস্যের ভালোবাসা আর সমর্থনে। রাত। আরাফ ফিহার রুম। চাঁদের আলো আস্তে আস্তে জানালা দিয়ে ঢুকছে। নরম বাতাস বইছে। আরাফ আর ফিহা বিছানায় বসে আছেন। ভাবছি আমাদেরও এবার বেবি নিতে হবে। ও, তুমি কি ভাবছো এত তাড়াতাড়ি? না, শুধু ভাবছিলাম আমাদের ছোট্ট সংসারে একটা নতুন সদস্য আসলে কত ভালো লাগবে। তুমি সব সময় এমন মিষ্টি কথা বলো। রুমে রাতের নরম আলো, বাতাস হালকা, জানালার বাইরে সমুদ্রের ঢেউয়ের মৃদু সুর। আরাফ আর ফিহা একে অপরের দিকে তাকিয়ে ধীরে ধীরে কাছে আসে। তাদের চোখে মিশে আছে নিঃশব্দ ভালোবাসা। আরাফ ধীরে ধীরে ফিহার হাত ধরে, চোখের কোণে হাসি ফুটিয়ে চুমু দিতে থাকে। ফিহাও নরম হাত দিয়ে আরাফের গালে স্পর্শ করে। চুমুর রেশ ধরে তারা একে অপরের গলায় হাত বুলিয়ে ধীরে ধীরে শরীরের প্রতিটি কোণে ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দেয়। রাত জুড়ে তাদের আবেগ মমতা আর বন্ধন আরো গাঢ় হয়। রুম গভীর, রাত আলো নরম, বাতাস মৃদু। আরাফ আর ফিহা একে অপরের চোখের গভীরে হারিয়ে গেছে। আরাফ ধীরে ধীরে ফিহার হাত ধরে কপালে কোমল চুম্বন দিল। ফিহা গালে লেগে থাকা হাসিটা আরাফের হৃদয় ছুঁয়ে গেল। তারা একে অপরকে জড়িয়ে ধরে। ভালোবাসার স্পর্শে রাতের নীরবতা ভেঙে গেল। ধীরে ধীরে তারা গভীর চুম্বনে মিশে গেল, যেখানে শুধু তাদের ভালোবাসাই শাসন করে। রাত জুড়ে তাদের স্পর্শ, হাসি আর মধুর কথাবার্তা মিলিয়ে গেল। সময় যেন থেমে গেল। বাড়ির বসার ঘরে সন্ধ্যা নরম আলো। তুমি চাইলে চাকরি করতে পারো, নিজের জন্য কিছু করো। আমার জন্য শুধু একটাই কাজ, তোমার সাথে সংসার করা, আর কিছু না। তোমার এই কথাই আমার সবচেয়ে বড় সুখ। সন্ধ্যা। আরাফের বাড়ির বারান্দা। চলো আমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, একটু বাতাস খাওয়ায় ভালো লাগবে। ঠিক বলেছ, একটু বাইরে গেলে মন খুশি হবে। তাহলে প্রস্তুতি নেই আজকে সন্ধ্যা আমাদের আর একটা সুন্দর স্মৃতি করার জন্য। ফিহাদের বাড়ি। ফিহার বাবা হাসি মুখে আরাফকে হাতে হাত ধরে আদর করলেন। এতদিন পরে আসার সময় হলো, তোমাকে আমরা সবাই খুব ভালোবাসি। ধন্যবাদ বাবা, আপনাদের ভালোবাসা পেয়ে আমি ভাগ্যবান। দেখো আমার বাবাও তোমাকে কত আদর করছেন। সত্যি বলতে পরিবারের এই ভালোবাসাই আমাকে শক্তি দেয়। পরিবারের সবাই মিলে হাসি খুশি সময় কাটাচ্ছে। আরাফের মুখেও হাসি ছড়াচ্ছে। নতুন সম্পর্ক গড়ে ওঠা শুরু এখানেই। ফিহাদের বাড়ির ডাইনিং টেবিল। ফিহা খেতে বসে হঠাৎ গন্ধ পেয়ে নাকে চওড়া করে ঘুরে তাকালো। খাবারের গন্ধ আজ একটু অস্বস্তিকর মনে হচ্ছে। আজ গন্ধটা একটু বেশি টেনশনের মতো লাগছে। তুই কি প্রেগনেন্ট? মা, তুমি কি ভাবছো? শুধু দেখছি, কিন্তু একটা আছে মনে হয়। ফিহার মনে হলো এক অদ্ভুত মিশ্র অনুভূতি, আশা, উৎকণ্ঠা আর একটু লজ্জা। সে বুঝতে পারলো তার মা তার জন্য সবসময় যত্নশীল। ক্লিনিকের ভিতর শান্ত ও নিরিবিলি পরিবেশ। ফিহা ছোট্ট একটা চেম্বারে বসে রয়েছে, হাত কেঁপে যাচ্ছে। ডাক্তার তার সামনে বসে আলতো হাসি দিয়ে বললেন, ফিহা, পরীক্ষার রিপোর্ট এসেছে, তুমি প্রেগনেন্ট। সত্যি আমি মা হতে যাচ্ছি? হ্যাঁ, শুভকামনা তোমার জন্য। এখন থেকে তোমার খেয়াল রাখতে হবে আর বিশ্রাম নিতে হবে। ধন্যবাদ ডাক্তার, আমি চেষ্টা করব। ফিহার মুখে এক মৃদু হাসি ফুটে উঠল। মুখটা আনন্দে ভরে গেল। সে জানে তার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। ঘরে রাতে নরম আলো। ফিহা ঝলমলে মোমবাতি হাতে আরাফের সামনে দাঁড়িয়ে আছে। আরাফ বিস্মিত চোখে তাকাচ্ছে। আরাফ, তোমাকে একটা কথা বলতে চাই, আমি প্রেগন্যান্ট। সত্যি? ও মাই গড, আমাদের বেবি আসছে। হ্যাঁ, আমাদের ছোট্ট স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। তাদের চোখে আনন্দের ঝলক, মুখে হাসি। দুইজনে একে অপরকে জড়িয়ে ধরে নতুন জীবনের সূচনা উদযাপন করে। ফিহার হাতে হাত রেখে চোখে ভরা আবেগ নিয়ে আরাফ বলল, ফিহা, তুমি জানো তোমার এই খুশির খবর আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমাদের ছোট্ট একটা পরিবার হতে যাচ্ছে, ভালোবাসা আর স্বপ্নে ভরা। আমি তোমাকে আর তোমার বেবিকে সবসময় রক্ষা করব, পাশে থাকব। এই নতুন জীবনের জন্য আমি আল্লাহকে ধন্যবাদ জানাই। আমরা একসাথে যত বাধাই আসুক মোকাবেলা করব। তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। বাড়ির ড্রয়িং রুম। সন্ধ্যা। সবাই একত্রিত, কিন্তু বাতাসে একটা অদ্ভুত চাপ আছে।
বাবার গম্ভীর চেহারা আর নেহালের মৃদু আঁচড়, তবে ফিহার মুখে এক আলোর ঝলক, আরাফের চোখে আশা ও বিশ্বাস। আমরা সব ভুলে নতুন করে শুরু করব। একসাথে থাকলে পৃথিবী যত কঠিনই হোক, জয় সম্ভব। রাতে আরাফ ফিহার রুমটা মোমবাতি আর নরম আলোয় ঝলমল করছে। আরাফ ধীরে ধীরে ফিহাকে চোখে চোখে ধরে বলল, আজ রাতটা শুধু তোমার জন্য ফিহা। আমি তোমাকে ভালোবাসি, আজ ও সব সময়। ফিহা লজ্জায় মুচকি হাসলো। ধীরে ধীরে আরাফের হাত ধরে শরীরের গায়ে স্পর্শ দিল। তাদের মাঝে নিঃশব্দ ভালোবাসার সুর বাজতে লাগলো, চুমুর আলাপ স্পর্শের কোমলতায়। তারা একে অপরের কাছে আরো কাছে এলো। সময় যেন থেমে গেল, শুধু ভালোবাসার ভাষা গুঞ্জরিত হলো চারপাশে। রাতের অন্ধকারে তারা একে অপরের শরীর ও হৃদয় স্পর্শ করল, মমতার স্রোতে ভেসে গেল। তাদের সম্পর্কে নতুন অধ্যায় শুরু হলো, যেখানে শুধু ভালোবাসা আর বিশ্বাস থাকবে। নতুন জীবনের পথে পা বাড়ানোর প্রস্তুতি নিয়ে তারা একসাথে, শক্ত অটল হৃদয় নিয়ে। যে কোনো বাধা আসুক না কেন তারা জয় করবে। সমাপ্ত।